ওকে, দেখো আমরা আজকে আমরা কি করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করব। যারা জয়েন হয়েছো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করবা, এন্ড কমেন্ট করে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবা, হ্যাঁ। আর তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে জানিয়ে দিও। দেখো, আমরা আজকে কি পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করবো। পর্যাবৃত্ত গতি সম্পর্কে আমরা এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, প্রত্যেক ইয়ারে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখান থেকে কোশ্চেন এসে থাকে। তো যেহেতু আমাদের এইখান থেকে কোশ্চেন হয়, তো অবশ্যই আমরা এই চ্যাপ্টারটা পড়তে হবে। তো আমরা আগে আসি, দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত যে 6টা বছর আছে, মানে 6 ইয়ারের মাঝখানে 4 ইয়ারে এখান থেকে কি আসছে, রিটেন কোশ্চেন আসছে। এখন আমি যদি একটু বলি, দেখো এখানে আমরা কি বিগত 6 বছরের মাঝখানে 4টা বছরই কি এখান থেকে কি রিটেন কোশ্চেন আসছে। এটা আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। হ্যাঁ, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অংশটুকু থেকে আমাদের কি কি জিনিস দেওয়া আছে। একটা কি আমাদের সরল দোলকের একটা অন্তরক সমীকরণ বা ব্যাপকরণ সমীকরণ বলছিল, সেটা রিটেনে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 22 সেশনে। তারপর আরেকটা সমীকরণ দিছিল, এখান থেকে প্রমাণ করতে বলছে যে এই যে অন্তরীকরণ বা ব্যাপকরণ যে সমীকরণটা আছে, সেটার কি করতে বলছিল, সেটার অন্তরীকরণ সমীকরণ বের করতে বলছিল, বা সমাধান সমীকরণ বের করতে বলা হয়েছিল। তারপর আমরা আরেকটা কোশ্চেন বলা হয়েছে, সেটা আমাদের কি, যে একটা সমীকরণ দিয়ে দিয়েছিল, এখান থেকে তোমার কি অন্তরীকরণ বা কম্পাঙ্ক এগুলোর মান কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে। আরেকটা প্রশ্ন বলছে যে একটা বস্তুর বিস্তার ও সরল সন্ধিত গতি স্পন্দিত হচ্ছে, বস্তুটির কোন অবস্থানের জন্য দাবি তার ছিল কত 23-24 সেশনে। একদম একটা ইজি একটা কোশ্চেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেক ইয়ারে এই টাইপের কোশ্চেন গুলো আসে। তারপর বলছে কি আর কি, গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। তারপরে বলছে কি আর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কত সালে আসছিল, এই যে একদম রিসেন্ট ইয়ার আসছে। তার মানে কি এই চ্যাপ্টারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কি করে এমসিকিউ দিয়ে থাকে। বুঝতে পারছো? তো যারা আছো তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিও। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারবে এবং দেখতে পারবে। ওকে, তো আমরা চলো, যেহেতু এই ক্লাসটা আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজ, বা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছি। তো আমি একদম কি করব, বেসিক থেকে শুরু করব, একদম এ টু জেড পড়বো, এন্ড যতটুকু আমাদের অ্যাডমিশনের প্রয়োজন হয় আমরা সবটুকু দেখব। এন্ড সবাই একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসো। আর যারা ক্লাসটা করতেছে অবশ্যই কি একটু লাইক কমেন্ট করে দাও, এবং বন্ধু যারা আছে তাদেরকে মেনশন করে দিও। এন্ড আমরা আজ চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন কি করব, একটা টপিক পড়বো, এটা থেকে যেই টাইপের প্রশ্নগুলো বিগত ইয়ারে আসছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। আর সবাই একটু কষ্ট করে লাইক কমেন্ট করি, যাতে কি ক্লাসটা সবার কাছে যায় এবং ক্লাসটা শেয়ার করে দিই। তো চলো আমরা একটা কি পড়বো এখন, পর্যায়বৃত্ত গতি পড়ার আগে আমাদের যেটা জানতে হবে, পর্যায়বৃত্ত জিনিসটা কি। আমার পর্যায়বৃত্ত কাকে বলে সেটা আমরা সবাই মোটামুটি জানি, যে পর্যায়বৃত্ত কি। দেখো, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করা যায়, তাকে আমরা কি বলি, পর্যায়বৃত্ত বলি। তাহলে আমরা একটু চিন্তা করো তো, আমরা পর্যায়বৃত্ত যেহেতু বললাম, যে পর্যায়বৃত্ত মানে কি, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ধরো আমরা এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে একদম নির্দিষ্ট সময় পর পর একটা, ধরে না আমাদের কি সময় পর পর কি এইভাবে একই সময় অতিক্রম করতেছে, এই যে যে গতিটা হইতেছে, সেই গতিটাকে আমাদের কি বলা হয়, পর্যায়বৃত্ত গতি বলা হয়। এখন ধরো আমরা পর্যায়বৃত্ত গতি আবার দুই রকম হতে পারে, একটা কি কালিক পর্যায়বৃত্ত গতি, আর একটা স্থানিক পর্যায়বৃত্ত গতি। দেখো তাহলে আমরা কি, যে এই পর্যায়বৃত্ত গতি আবার কয় রকম হতে পারে, একটা দুই রকম হতে পারে। একটা আমাদের কি, একটা কি স্থানিক পর্যায়বৃত্ত গতি, স্থানিক পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, আমরা কি বলতে পারি, স্থানিক পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। দেখো এই গতিটা আমাদের কিরকম, ধরো আমরা স্থানিক বলতে কি বুঝি, একটা স্থানকে ত্যাগ করবে, সেই ধরনের গতিটাকে আমরা কি বলবো, স্থানিক পর্যায়বৃত্ত গতি বলা হবে। তো এখন ধরো
আমরা স্থানিক বলতে কি বোঝায়, ধরো আমরা এখানে একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর কি করবে, একই দিক থেকে অতিক্রম করবে, সেটাকে আমরা কি বলবো, স্থানিক পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা এদের উদাহরণটা কিরকম হতে পারে, তো আমার এখান থেকে বেশিরভাগ আসবে উদাহরণটা আসবে। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে এইগুলো একটু নোট করে রাখবা, উদাহরণগুলো। আর তাহলে দেখো, ওকে, তাহলে দেখো তোমরা একটু কষ্ট করে উদাহরণ করে লেখা নিও। স্থানিক পর্যাবৃত্ত গতির উদাহরণ কি কি হতে পারে, একটা ধরে নিতে পারো, যেমন আমরা ঘড়ির কাঁটার গতি, দেখো আমরা ঘড়ির কাঁটার গতি, তাহলে ঘড়ির ঘড়ির কাঁটার গতি, কাঁটার গতি। এবং আমরা চিন্তা করতে পারি ফ্যানের গতি, তারপর হতে পারে আমাদের কি গিটারের যে গুলো আছে, আমরা গিটার বা স্প্রিং এর গতি, যেমন আমরা কি করতে পারি স্প্রিং এর, যে আমরা কি করতে পারি স্প্রিং এর কি, স্প্রিং এর গতি, এর গতি। এই যে গতিগুলো হচ্ছে আমাদেরকে এক ধরনের স্থানিক গতি বলা হয়, বুঝতে পারছো? তো আরো কিছু বলতে পারো, যেমন সূর্যের চারপাশে যে গ্রহগুলা ঘোরে সেগুলার গতি, যে সূর্যের, আমাদেরকে সূর্যের চারপাশে গ্রহ, গ্রহগুলোর ঘূর্ণন গতি, ঘূর্ণন ঘূর্ণন গতি। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি স্থানিক পর্যাবৃত্ত গতি, আমরা স্থানকে ত্যাগ করবে, তাহলে এই ধরনের গতিগুলো হচ্ছে আমরা স্থানিক পর্যাবৃত্ত গতি। তারপরে আমাদের আরেকটা গতি আসে, সেটা হচ্ছে কি আমাদের কি কালিক পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা কি এইটাও একটু লিখে রাখো, কালিক, কালিক পর্যাবৃত্ত গতি, বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমাদের এমসিকিউ শর্টকাটে আসতে পারে, দু একটা এমসিকিউ আসবে। কালিক পর্যাবৃত্ত গতি তার মানে কি, যে একটা নির্দিষ্ট সময় পর পর কি একই দিক দিয়ে অতিক্রম করে। যেমন তুমি চিন্তা করতে পারো, ধরো তোমার জন্মদিন হচ্ছে 1 ডিসেম্বর, হ্যাঁ, 1 ডিসেম্বর, তাহলে তুমি কি করবে, আরেকটা বছর, 1 বছর পরে কি একই সময় আসবে না, তোমার কি আরেকটা জন্মদিন হবে। সেম জিনিসটা যেমন 16ই ডিসেম্বর হতে পারে, 16ই ডিসেম্বরটাও কি তোমাদের হচ্ছে কি একই 1 বছর পর পর আসে। তার মানে একটা এই ধরনের সময় পরিবর্তন পরপর যেই সময়টা আসে সেটাকে আমাদের কি বলা হয়, কালিক পর্যাবৃত্ত গতি বলা হয়। এই জিনিসগুলো একটু মনে রাখবে, কালিকটা হচ্ছে কি জাস্ট সময়টা উল্লেখ করা হবে। যেমন আমরা বিজয় দিবস হতে পারে, যে কোনো একটা দিবস, এগুলো হচ্ছে আমাদের কি কালিক পর্যাবৃত্ত গতি। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। পরে আসো, আমাদের এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পর্যাবৃত্ত গতির, সেটা হচ্ছে আমাদের কি, যে সরল দোলন গতি। তাহলে আমরা সরল দোলন গতিটা কি সেটা আমরা একটু বুঝবো। হ্যাঁ, দেখো সরল দোলন গতির সংজ্ঞাটা কি, যদি কোনো বস্তুর ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক, তাহলে আমরা একটু চিন্তা করো, সরণের সমানুপাতিক এবং সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দুর কি থাকে, অভিমুখে হয়, তাহলে বস্তুর এই গতিকে আমরা কি বলবো, সরল দোলন গতি বলবো। এটা এখানে হচ্ছে আমাদেরকে সরল দোলন গতি বলবো, সরল দোলন গতি বলে। তাহলে আমরা একটু চিন্তা করো কিভাবে আমরা বুঝবো একটা সরল দোলন গতি। ধরে নিতে পারো আমাদের এখানে একটা কি আছে, এটা একটা আমাদের কি একটা দোলন আছে, একটা দোলক আছে, চিন্তা করতে পারো, আমরা দোলনা দেখছেন দুলতে থাকে, ধরুন আমরা এই দোলকটাকে আমরা কি টেনে কি করতেছি, এই অবস্থানে নিয়ে আসতেছি, ধরো আমরা এখান থেকে এইখানে নিয়ে আসলাম। তো এই যেটাকে আমাদের সাম্য অবস্থান থেকে সে কি করবে, একটা অবস্থান পরিবর্তন করবে, তাহলে সেখানে এইখান থেকে অবস্থান পরিবর্তন করবে। তাহলে দেখো এইখান থেকে যখন অবস্থান পরিবর্তন করে তখন এর মধ্যে কি একটা ত্বরণ সৃষ্টি হয়, তাহলে আমরা কি একটা ত্বরণ সৃষ্টি হবে। এই যে ত্বরণটা ধরে নিতে পারো আমরা এখানে কি সরণটা কতটুকু হয়েছে, এক্স পরিমাণ সরণ হয়েছে, তাহলে সরল দোলন গতি। তো এই যে অবস্থান যখন পরিবর্তন করে তার একটা কি বল অনুভব হয় না, তো সে কি সাম্য অবস্থানের দিকে আসার জন্য একটা বল অনুভব করবে, সেই বলটা কত, এফ এস, বা এটাকে আমরা বলতে পারি কি প্রত্যয়নী বল, যে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল কি, প্রত্যয়নী বলটা হচ্ছে কি, যেই বলটা তার কি করে সে তার আগের অবস্থানে ফিরে আসতে চায়, সেই বলটাকে আমরা কি বলবো, প্রত্যয়নী বল বলবো। তাহলে দেখো এখানে প্রত্যয়নী বলের সাহায্যে আসতেছে। তো এই সরল দোলন, তাহলে আমরা একটু নিউটনের গতির সূত্র থেকে আমরা কি পড়ছি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ এফ প্রপোর্শনাল কত হচ্ছে আমাদের কত, এফ প্রপোর্শনাল এ, কারণ আমরা কি বল কি বস্তুর ত্বরণের সমানুপাতিক, এইটুকু আমরা একটু মনে রাখি। তাহলে দেখো এখানে যখন বস্তুটা কি তার সরণের অভিমুখে, তার সরণটা যেদিকে তার বলটা কি তার বিপরীত মুখে হবে। তাহলে একটু চিন্তা করো, তাহলে বস্তুটা সরণ ঘটাচ্ছে সেদিকে, তাহলে ত্বরণের দিকে সৃষ্টি হইতেছে, তাহলে ত্বরণ যখন সৃষ্টি হবে তখন আমরা কি বলটা আমরা কি হবে, কি সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো, এই যে সরল দোলনের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারবো যে ত্বরণ, ত্বরণ কার সমানুপাতিক, সরণের সমানুপাতিক, এবং কোন ধরনের হবে, তার অভিমুখে, মানে কি যেদিকে বল তার সরণ তার বিপরীত দিকে হবে। তাহলে আমরা এখানে কি মাইনাস হবে, জাস্ট এইটুকু বুঝবা। তাহলে আমরা এখানে বল ইকুয়াল টু এফ এ লিখতে পারি, তাহলে আমরা সেম ভাবে আমরা এখানে লিখতে পারবো এফ প্রপোর্শনাল কত মাইনাস এর এক্স। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি এফ ইকুয়াল টু মাইনাস এর এক্স। এইখানে আমাদের এক্সটাকে আমাদের বলা হয় কি একটা বল ধ্রুবক, এখানে এক্সটাকে বলা হয় কি বল ধ্রুবক। এই জিনিসগুলো একটু মনে রাখবা, বল ধ্রুবক। এটা আমাদের এইটার জন্য আমরা কি এমসিকিউতে আসবে, এইখানে এই টপিকটা
এখান থেকে কি আসবে, এমসিকিউ আসবে। তো অবশ্যই একটু আশা করি বুঝতে পারছো। তো সবাই যদি বুঝে থাকো একটু কমেন্ট করে জানিও যে তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা। ওকে, তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তো আমরা চলো পরবর্তী অংশটুকু আসো, তা এইটুকু আমাদের গেল। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে সরল দোলক যে আছে এই দোলকের আমরা কি সমীকরণটা দেখবো। এই সমীকরণটা আমাদের প্রমাণে আসে। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো, এখানে আমার কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের প্রয়োজন আছে। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা যে সরল দোলন গতির বা সরল দোলন গতি বা সরল সন্ধিত গতির ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য। এটা কি হয়, একটা পর্যায়বৃত্ত বল হয়। এটা আমাদের কি ধরনের একটা বল, একটা পর্যায়বৃত্ত বল। তারপরে বলছে এটি একটি স্পন্দনশীল বল, এটা আমাদের কি এক ধরনের স্পন্দনশীল বল। তারপরে বলছে যে কোনো সময় এই বলের মান সাম্য অবস্থানের থেকে সরণের সমানুপাতিক। তাহলে আমি একটু আগে বললাম না, যখন আমরা এই বস্তুটাকে সরণ করাবো, এখানে নিয়ে আসবো, এই অবস্থানে নিয়ে আসবো বলটাকে, তখন কি এই যে বলটা কি হবে, সাম্য অবস্থান থেকে সরণের কি সমানুপাতিক। তাহলে আমরা এখানে বলছি এফ প্রফেশনাল কথা এক্স, সেটা কি বিপরীতমুখী অভিমুখে। এই জিনিসটা মনে রাখতে হবে, বল সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখ হবে। এই বলটা কি সাম্য অবস্থানের দিকে হবে, এটা একটু মাথায় রাখবা। এই বলটা কি হতে হবে, সাম্য অবস্থানের অভিমুখে হবে। ওকে, এই জিনিসটা এখান থেকে আমরা সরল দোলকের এই কয়টা জিনিস মনে রাখলে আমরা মোটামুটি অ্যাডমিশনে যে কোনো জায়গায় আসলে পারবো আশা করি। তোমরা যারা ক্লাসে আসো একটু কষ্ট করে তোমরা কমেন্ট করে জানিও যে সবকিছু ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা এবং দেখতে পারতেছো কিনা। এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই কি করে দাও, ক্লাসে একটু মেনশন করে দাও। আর হচ্ছে সবাই কি করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দিও। ক্লাসে শেয়ার করে দিলে খুশি হব। আশা করি সবারই কি হবে, উপকার হবে। হ্যাঁ, ওকে, যারা যারা আছো, যে যে গ্রুপে আছো সবাই ওই গ্রুপে একটু শেয়ার করে দিও। এখন আসি আমরা পরবর্তী প্রশ্নটা। এই কোশ্চেনটা ডাবি রিটেন আসছে, কত সালে আসছে, যে হচ্ছে কত 22 এবং 23 সেশন আসছে। বুঝতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আসছে। আমরা এটা একটু প্রমাণ করব যে কি বলছে, একটা সরল দোলন গতির অন্তরক বা ব্যাপাকলনীয় সমীকরণটি নির্ণয় করো। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে রিটেন আসছে। তো আশা করি এটা তোমরা খাতায় নোট করবে। সবাই একটু নোট করার চেষ্টা করো, আর নোট করে একটু জানাবা। হুম, ওকে, তো চলো আমরা কি করব, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন আছে সবাই একটু খাতা কলম নিয়ে বসো, কারণ এই জিনিসটা তোমাদের অবশ্যই প্রয়োজন আছে। হ্যাঁ, ওকে, দেখো আমাদের কি বলছে যে আমরা কি পড়ছি একটু আগে, সরল দোলন পড়ছি না। আমরা সরল দোলনের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো। আমরা সরল দোলকের সংজ্ঞা অনুসারে লিখতে পারি। আমরা এটা যদি একটা সরল দোলক হয়, ধরে নিতে পারি আমরা এটা সরল দোলক। এখান থেকে সে কি করছে, সাম্য অবস্থান হতে সে কি করে, এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কতটুক, এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে সে সাম্য অবস্থান, সে বলটা কি করবে, তার সরণের কি সমানুপাতিক হবে, তাই না। যখন আমরা সরণের সমানুপাতিক হয়, তখন আমরা কি সরল দোলকের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো। আমরা সরল দোলকের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যে সরল দোলকের দোলক দোলকের সংজ্ঞা অনুসারে লিখতে পারি। হ্যাঁ, সংজ্ঞা অনুসারে আমরা পাই, কি পাই বলতো, সরল দোলকের সংজ্ঞা অনুসারে আমরা কি বলতে পারি, এফ প্রফেশনাল কত, এফ প্রফেশনাল কত মাইনাসের এক্স না, মাইনাসের এক্স। তাহলে আমরা এখানে একটু জিনিস একটা ধ্রুবক ব্যবহার করবো, এফ ইকুয়াল টু আমরা কি বল ধ্রুবক মানে কি মাইনাসের কে এক্স। এখানে আমরা কি, এটা কি বলা হয়, বল ধ্রুবক বলা হয়। তাহলে আমরা এটা একটা সমীকরণ ধরে নিতে পারি। এই সমীকরণটা কত, 1 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণ। তো চলো আমরা পরবর্তীটুকু যদি হয়, তাহলে আমরা এইটুকু যদি পাইলাম, এইটুকু আমরা 1 নম্বর লিখতে পারি। কিন্তু আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রে আমরা কি পড়ছি বলতো, যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা কি পড়ছিলাম বলতো, নিউটনের তৃতীয় সূত্রে। আমরা দ্বিতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় সূত্র হতে পারে। তাহলে দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্রে আমরা কি লিখতে পারতাম, তো সেই ক্ষেত্রে আমরা কি ছিল বলতো, যে আমরা এফ ইকুয়াল টু কত, এম এ না।
এফ ইকুয়াল টু এম এ লিখতে পারি। তাহলে দেখো এফ সমান যদি এতটুকু হয় তাহলে আমরা এখানে বলতে পারি না যে এফ ইকুয়াল টু আমরা কত এম এ ইকুয়াল টু কত মাইনাসের কে এক্স। ওকে, তাহলে আমরা এতটুকু যদি পাই তাহলে আমাদের এইখান থেকে কি বের করতে হবে বলো তো। আমরা এই জায়গায় এখন আমরা একটা জিনিস বলো, ত্বরণ কাকে বলে? আমরা ত্বরণ সমান আমরা কি জানি যে ত্বরণ, বলো তো যে ত্বরণ। আমরা গতির চ্যাপ্টার যখন পড়ছি ত্বরণ সম্পর্কে আমাদের এটা একটু জানা প্রয়োজন ছিল যে আমরা ত্বরণ কাকে বলা হয়। ত্বরণ হচ্ছে যে আমরা কি ব্যাগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি না, ব্যাগের পরিবর্তনের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, হারকে ত্বরণ বলে। কিন্তু এটা তো আমরা 9-10-এ পড়ে আসছি, কিন্তু আমাদের এটা তো প্রয়োজন, আমরা প্রয়োজন হচ্ছে কি ত্বরণ। এই যে ত্বরণটা দেওয়া আছে এই ত্বরণটা কি আমাদের? ওকে, দেখো আমরা ত্বরণ কাকে বলে এইটুকু আমরা পেলাম, কিন্তু আমাদের যে ইন্টারমিডিয়েটে যেটা আমরা পড়ছি যে ব্যাগের অন্তরককে আমরা কি বলা হয়? ত্বরণ বলা হয়। তাহলে আমরা কি পড়ছিলাম? ব্যাগের অন্তরককে কি বলা হয়? অন্তরককে ত্বরণ বলে, ত্বরণ ত্বরণ বলে। তাহলে আমরা এখন কথা হলো আমরা ব্যাগ কাকে বলে, ব্যাগটা আগে চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা লিখি যে দেখো আমরা ব্যাগ কাকে বলে, দেখো আমরা ব্যাগ, তাহলে আমরা ব্যাগ কাকে বলা হয় বলো তো? ব্যাগ হচ্ছে সরণের অন্তরককে কি বলা হয়? ব্যাগ বলা হয়। তাহলে সরণের অন্তরককে কি বলা হয়? ব্যাগ বলা হয়, অন্তরককে ব্যাগ বলে, ব্যাগ বলে। তাহলে আমরা বি ইকুয়াল টু কি লিখতে পারি? তাহলে ডি এক্স ডিভাইডেড বাই কত? ডিটি। আমরা এটাও না বলে আরেকটা জিনিস বলতে পারতাম। তো এইটুকু আপাতত মনে রাখো, যেহেতু তোমরা অ্যাডমিশন দিবা এতটুকু বেশি মনে রাখা দরকার নেই। এটা তো বুঝলাম। তাহলে আমরা ব্যাগের অন্তরককে ত্বরণ এই সরণের অন্তরককে ব্যাগ বলা হয়, কিন্তু আমরা কি ব্যাগের অন্তরককে কি বলে? ত্বরণ বলে। তাহলে আমরা এক্ষেত্রে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? জাস্ট ডি ডিটি, এখানে কত আমাদের বি। তাহলে আমরা বি ইকুয়াল টু কত পাইছি বলো তো? যে ডি ডিটি, বি এর মান কত? ডি এক্স ডিটি। যদি কখনো দুইটা গুণ আকৃতি থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে অন্তরীকের সূত্রে কি লিখতে পারি বলতো? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত? ডি স্কোয়ার। এইটুকু হচ্ছে আমাদের ত্বরণের মান। এই যে এটা হচ্ছে আমাদের ত্বরণ। আরে যাই হোক, এইটুকু একটু মনে রাখবা, এটা হচ্ছে আমাদের কি ত্বরণ, এইটা ত্বরণ। তাহলে আমরা কি ত্বরণ পাই গেলাম। তাহলে আমরা এখানে যদি এখন বসিয়ে দেই তাহলে আমরা কি লিখতে পারি বলতো? যে আমরা ত্বরণের জায়গায় আমরা এটা লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারি যে এ ইকুয়াল টু এম ইন্টু, তাহলে আমরা কত? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত? ডি টি স্কোয়ার ইকুয়াল কত? মাইনাসের কে এক্স। তাহলে আমরা এমটাকে ওই পাশে নিয়ে নিই। তাহলে আমরা এমটাকে ওই পাশে নিলে আমরা কি লিখতে পারি বলতো? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত? ডি টি স্কোয়ার ইকুয়াল কত? মাইনাসের কে বাই কত? এম ইন্টু কত? এক্স। এইটুকু আমাদের গেল কার মান? জাস্ট ত্বরণের মানটা আমরা পাইলাম। আমরা জাস্ট সমীকরণটা আনলাম, কিন্তু আমাদের বের করতে হবে কার? ব্যাপককরণ বা অন্তরীকরণের সমীকরণ। তাহলে আমরা এখানে যদি একটু এইভাবে লিখি, দেখো তো, জাস্ট আমরা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত? ডি টি স্কোয়ার, তাহলে ইকুয়াল কত? মাইনাসের কত? কে ডিভাইডেড বাই কত? এম ইন্টু এক্স। ওকে, এখন দেখো আমরা একটা জিনিস পড়ে আসছিলাম না, সেটা হচ্ছে বল ধ্রুবক এবং কোনো বস্তুর অনুপাত। আমরা কি বলছিলাম? কৌণিক ভরবেগ পড়ছিলাম না, যে একটা বস্তুর বল ধ্রুবক এবং কি হচ্ছে কি এবং কি ওই বস্তুটার বরের অনুপাতটাকে আমরা কি বলছিলাম? কৌণিক ভরবেগ। তাহলে আমরা কি লিখতে পারতাম এখানে? ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি সেটা হচ্ছে কত? কে বাই এম। তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ওমেগা লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখে পেলাম জাস্ট ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত? ডি টি স্কোয়ার ইকুয়াল কত? মাইনাসের ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস এই পাশে নিয়ে এসে পড়ো। তাহলে কত কি লিখতে পারি? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত? ডি টি স্কোয়ার প্লাস কত? ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত? 0। এটাই ছিল আমাদের যে কি সরল দোলন গতির অন্তরক বা ব্যাপককরণের সমীকরণ। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, কারণ এই সমীকরণটা আমাদের গুরুত্বপূর্ণ। ওকে।
তো সবাই বুঝছো কিনা একটু বলো দেখি। আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। তো সবাই একটু জানাও দেখি যারা আছো। মোটামুটি এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন কথা হলো আমরা এটা তো পাইলাম কি, বল ধ্রুবকের বা অন্তরীকরণ বা ব্যাপকরণ সমীকরণ কি, সেটাই ছিল কত আমাদের, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত, ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কত 0। এই ওমেগাটাকে আমরা কি বলা হয়, ওমেগাটাকে বলা হয় আমাদের কি, কৌণিক কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ক। এটার এককটা কি, ওমেগা। ওমেগার একক হচ্ছে কি আমাদের রেডিয়ান পার কত সেকেন্ড। এই জিনিসটা একটু মনে রাখবা, এই যে কৌণিক কম্পাঙ্ক। আর এখানে আমাদের একটা জিনিস মনে রাখো, দেখো তো আমরা এই সমীকরণ থেকে আমরা কি জিনিস পাইতেছি বলো তো, যে আমরা কি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার। এই সমীকরণের সহগটা কত, এর সহগ কত হবে সবসময়, এর সহগ সহগ কত হবে সবসময় 1 হবে। এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। তো এই দুইটা জিনিস আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা কিছু এমসিকিউ সলভ করতে পারবো এবং সহজে এগুলো আমাদের যেগুলো অ্যাডমিশনে আসছে, বুঝতে পারছো? তো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। সবার যদি ক্লিয়ার হয় একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এটা আমাদের অ্যাডমিশনে আসার মতো একটা থিওরি বা এমসিকিউ। এখান থেকে আমাদের এমসিকিউ প্রচুর আসে, এখান থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ আসবে। তো আমরা চলো তোমাদের কাছে একটা কুইজ দিচ্ছি। এই কুইজটা হচ্ছে আমাদের কি অ্যাডমিশন আসার মতো। দেখো আমাদের এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আসতেই পারে, তার উপর আমাদের একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমাদেরকে জিএসটি আসছিল কত 22 এবং 23 সেশন আসছে। তোমরা অবশ্যই জানি এটা আনসার করতে পারবা। তো যারা পারবা একটু কষ্ট করে কমেন্ট করে বলে ফেলো দেখি যে এখানে কোশ্চেনটার আনসার কি হবে, সঠিক উত্তর কোনটা হবে। ক্লিয়ার? একটু দ্রুত বলো, আমি একটু সময় নিচ্ছি, ধরো 1 মিনিট সময় নিলাম আমরা। ওকে, দেখো আমরা এই সমীকরণটা আমরা একটু আগে দেখলাম না, সরল সন্ধিত গতির সমীকরণ কোনটি, আমরা একটু আগে পড়ে আসলাম কি বলতো, সেটা বলছিলাম ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডি টি স্কোয়ার প্লাস কত করছি ওমেগা স্কোয়ার এক্স। দেখো এইটা যেখানে আছে সেটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। আমরা আগে দেখবো প্রশ্নটা, প্রশ্ন দেখার পরে তুমি উত্তরটা পাও কিনা সেটা আগে একটু যাচাই করবা। তো যাচাই করার পরে তুমি সহজে আনসার করে ফেলতে পারো। ওকে, তাহলে আমরা এখান থেকে কোনটা সমীকরণ হচ্ছে, সমীকরণটা সঠিক উত্তর দেখো তো। এইখানে আসো, এটার কিন্তু প্রথম অংশটুকু সঠিক, কিন্তু পরবর্তী অংশ দেখো কে স্কোয়ার আছে, কি আছে কে কিউব আছে। আমরা তো কে পড়ি নাই, কি পড়ছি ওমেগার জায়গায় যদি এরকম থাকতো, এই সমীকরণটা না থাকে, তো এটা হলো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডি টি স্কোয়ার প্লাস কত হচ্ছে আমাদের কত কে বাই এম, কে বাই এম এক্স। এটা থাকলো আমাদের কি হতো সঠিক উত্তর হইতো। এটা আমাদের নাই, তার মানে এটা আমাদের ভুল, প্রথমটাই ভুল। তারপর আসে আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা দেখো এই অংশটুকু প্রথমটুকু মিলছে, পরেরটুকু কি সঠিক, তাহলে এটা সঠিক। তারপর আসে 3 নাম্বারটা দেখি, এখানে আসো এটা সঠিক না, এই পাশেরটুকু সঠিক কিন্তু এই পাশেরটুকু সঠিক না। কারণ কি এখানে বলো তো, এখানে কি হইতো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত টি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স, এটা হইতো, তাহলে সঠিক হইতো। পরে আসো এটার ক্ষেত্রে আমরা দেখো এখানে এইটুকু তো সঠিক নাই, তারপর এখানে প্লাসের জায়গায় কি আছে মাইনাস আছে, তার মানে এই দুইটাই ভুল, এটাও ভুল। ওকে, তো বুঝছো তো সবাই? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা আনসার কোনটা হচ্ছে খ নাম্বার। যারা খ নাম্বার আনসার করছো তো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই সমীকরণটা আসে, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত 15, 16 এবং কি 13, 14 সেশনে আসছে। তোমাদের কাছে একটু প্রশ্ন থাকবে, এই কোশ্চেনটার আনসারটা কি হবে। ওকে, তো সবাই একটু দ্রুত জানাও। হচ্ছে দুইজনে আগের উত্তরে কি বলছিল, খ খ বলছিল। তো সবাইকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে যারা আনসার করছো। ওকে, সবাই একটু কষ্ট করে কি করো হচ্ছে ক্লাসগুলোতে একটু মেনশন করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে যারা অ্যাডমিশন দিবে
তাদের সবাইকে আশা করি মেনশন করে দাও, কারণ দেখবা আশা করি এখান থেকে এই ক্লাস থেকে মোটামুটি তোমাদের 2-1টা মার্ক কমন পাবা। আর প্রশ্নগুলো সবসময় অ্যানালাইসিস করে পড়বা। হ্যাঁ, যারা অ্যাডমিশন দিবা তারা সবাই কি করবে, প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে পড়বা। দেখো, আমরা এই প্রশ্নটা পড়ার আগে আমি একটু জিনিস বলে দিয়েছিলাম। আমি এখানে এই সমীকরণটা পড়ার আগে দেখো আমরা কি বলছিলাম এই জায়গায়, যে এই যে ডি এক্স স্কোয়ার, এই যে ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই কত ডি টি স্কোয়ার, এটার মান সবসময় 1 রাখতে হবে। দেখো তো, আমরা যদি এটার সাথে তুলনা করতে চাই, দেখো এই যে সমীকরণটা, কোন সমীকরণটুকু, এই যে সমীকরণটুকু দেখো তো, আমরা আদর্শ সমীকরণের মতো হয়েছে? কখনোই না। কারণ আমরা কি আদর্শ সমীকরণটা আমরা কি পড়ছি বলো তো, আমরা আদর্শ সমীকরণ এটা পড়ছি না, যে আমরা আদর্শ সমীকরণ ছিল কত, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কত 0। যেহেতু আমাদের কৌণিক কম্পাঙ্কটা বের করতে বলছে, মানে কি ওমেগার মানটা কত সেটা বের করতে হবে। ওমেগা সমান কত সেটা আমরা জানি না, এটা আমরা বের করতে হবে। তাহলে এখান থেকে কিভাবে বের করতে হবে, এই যে সমীকরণটা যদি আমি আদর্শ যে সমীকরণটা এর সাথে তুলনা করি, তাহলে আমি কি বের করে ফেলতে পারবো, ওমেগার মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এখন দেখো তো, যে এই সমীকরণে আমি কি বলছিলাম, সবসময় কি এই যেটুকু সহগের মান কত 1 হওয়া লাগবে, কিন্তু এই সমীকরণে সহগের ক্ষেত্রে কি কত আসছে 3 চলে আসছে না। দেখো তো এরকম 3 যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত 27 এক্স ইকুয়াল টু 0। দেখো এই পাশে আসো, তার মানে কি আমাদের এইটুকু আমাকে আগে কি করতে হবে, এখানে সরাতে হবে। আমি এটা কি করবো, সরাবো কিভাবে, এখান থেকে আমরা 3 কমন নিয়ে নিব। 3 কমন নিলে আমরা কি লিখতে পারি বলো তো, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডি টি স্কোয়ার প্লাস কত, এখানে 3 কমন মানে কি 3 কমন যায়, তাহলে এখানে কত হবে 3 কমন নিলে কত 9, 9 এক্স ইকুয়াল কত 0। তাহলে আমি এইটা এই পাশে ভাগ করে দিলে কত শূন্য হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারবো কত ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত 9 এক্স ইকুয়াল টু কত 0। এখন দেখো এই সমীকরণটা কি আদর্শ যে সমীকরণটা বলছিলাম সরল সন্ধিত গতি, সেই আদর্শ সমীকরণ হয়ে গেছে না। হ্যাঁ, বলো তো এইটুকু আদর্শ সমীকরণ হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখো এইটুকুর সাথে আমরা কি করি, এইটার সাথে এটা তুলনা করে ফেলি। তাহলে দেখো তো আমরা কত পাইতেছি, অতএব আমরা এখানে ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমরা কত পাইছি, অতএব আমরা কত ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত পাইছি বলো তো 9। তাহলে আমরা কি বের করবো, ওমেগার মানটা বের করবো না, ওমেগা ইকুয়াল টু কত √9। তাহলে আমরা 9 এর রুট করলে কত পাই, আমরা 3 পাই। তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু কত পাইতেছি বলো তো 3 রেডিয়ান পার কত সেকেন্ড। এটা আমাদের এখানে আছে, সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে একটু দেখো তো এখানে সঠিক উত্তর কোনটা, আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বারটা। এই দেখো আমরা এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আশা করি ক্লিয়ার হয়েছে সবার। তো যারা আনসার করছো তো সবাইকে ধন্যবাদ, আর যারা আনসার করো নাই তারা অবশ্যই আনসার করে ফেলবা। পরবর্তী আসো, দেখো আমরা এইখান থেকে আরেকটা কোশ্চেন। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কত 22 এবং 23 সেশন আছে। তোমরা একটু দ্রুত আনসার করে ফেলো যে এই কোশ্চেনটা সঠিক উত্তর কি হবে। দেখো এটা সহজ একটা কোশ্চেন। তো আগে কি করবা, এই যে সমীকরণটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করবা, এই সমীকরণটাকে কি করবা আদর্শ সমীকরণের সাথে তুলনা করবা। কোন সমীকরণ, এই যে সমীকরণ। তাহলে 6 ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডি টি স্কোয়ার প্লাস কত 150 এক্স ইকুয়াল টু 0। এটা তুমি আদর্শ সমীকরণের সাথে তুলনা করো। তুলনা করার পরে তুমি যেই মানটা পাবা সেটার সাথে তুমি কি করবে একটু ক্যালকুলেশন করো। তাহলে আদর্শ সমীকরণের ক্ষেত্রে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই কত ডিটি স্কোয়ার সহগ কত হওয়া লাগবে 1 হওয়া লাগবে। তাহলে আমি এখানে 6 ভাগ করে দাও 6 দ্বারা, কত ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই কত ডিটি স্কোয়ার। এইটাকে যদি তুমি 6 দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাইতেছো 25, 25 এক্স ইকুয়াল টু কত 0। 25 এক্স ইকুয়াল টু কত 0। তাহলে এখন বলো তো তুমি যদি আদর্শ সমীকরণটা কত পড়ছিলে, সেটা পড়ছে ডি স্কোয়ার এক্স টি টি স্কোয়ার প্লাস কত প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0। যেহেতু কৌণিক কম্পাঙ্ক বের করতে, তাহলে ওমেগা সমান দেখো ওমেগা স্কোয়ারের পরিবর্তে কত 25 লিখতে পারো। তাহলে আমরা কত ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত 25। তাহলে ওমেগা ইকুয়াল টু কত পাবা 5 রেডিয়ান পার কত সেকেন্ড। তাহলে দেখো তো এখানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে আমাদের কি ক নম্বর। তো সবাই একটু একটু আনসার করবা, আশা করি তোমাদের কাজে লাগবে। তো যারা আছো, তো তোমরা যেহেতু একা একা ক্লাস করতেছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে ক্লাস করে একটু ইনভাইট করে দাও এবং সবাইকে একটু মেনশন করে দাও, আশা করি কাজে লাগবে যেহেতু ফ্রিতে পাচ্ছ। দেখো আমরা পরবর্তী প্রশ্নটা আসি। এই প্রশ্নটা এটা আমাদের কোথায় আসছে, এটা আমাদের বই টেক্সট আসছে এবং দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে,
দেখো এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে কত, প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 7-8-এ। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে 7-8-এ, তারপরে আসছে গিয়ে হচ্ছে দেখো এই প্রশ্নটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7-8 সেশনে আসছে, তারপরে হচ্ছে রাজশাহীতে আসছে কত 16-17, এবং বুইটেক্সে আসছে কত 16-17, একই প্রশ্ন and বারবার আসছে, তার মানে একই টাইপের। তো দেখো কি বলছে, সমীকরণে কৌণিক কম্পাঙ্ক কত একক সেটা বের করতে হবে। তো আগে একটু চিন্তা করো, আমরা এই যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ থেকে আমার কি কৌণিক কম্পাঙ্কটা বের করতে হবে। তো তোমার কাজ কি, আগে তুমি আগে কৌণিক কম্পাঙ্ক বা সমীকরণটা আগে লেখো। তো সমীকরণটা কত আছে, সমীকরণটা দেওয়া আছে বলতো যে 4d² ডিভাইডেড বাই কত tt² প্লাস কত 100 x ইকুয়াল টু কত 0, এতটুকু আমরা পাই। কিন্তু আমরা আদর্শ যে সমীকরণটা পড়লাম সেই সমীকরণের সাথে এটা একটু তুলনা করো। তো তুমি আদর্শ যে সমীকরণটা পড়ছো সেটা এখানে কি কেমন ছিল বলতো, সেই সমীকরণটা ছিল এরকম না, d² ডিভাইডেড বাই কত dt² প্লাস কত ω² x ইকুয়াল টু কত 0, তাই তো? এতটুকু যদি হয় তাহলে তুমি এখান থেকে কি করো, এটার সাথে তুলনা করতে গেলে আগে তোমার এই দুইটুকু সহগ কত 1, এখানে 1 বানাইতে হবে। তো তোমার আগে এইটুকু 1 বানাও, তাহলে কত 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে 4 দ্বারা ভাগ করলে কি পাবা d² ডিভাইডেড বাই কত dt² প্লাস এটাকে 100 কে তুমি 4 দ্বারা ভাগ করো, কত পাবা 25, কত 25 কত 25 x ইকুয়াল টু কত 0। এখন বলো তো ω² এর মানটা কত, এখান থেকে তুমি দেখতে পারতেছো না যে ω² এর মানটা কত বলো তো 25 না, তাহলে অতএব আমরা লিখতে পারি ω² ইকুয়াল টু কত 25। তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু কত 5 রেডিয়ান পার কত সেকেন্ড। এইটুকু আশা করি ক্লিয়ার। তাহলে আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে এই যে গ নাম্বার। তো বুঝছো যারা আছো, বলো তোমরা যারা আছো তোমরা বুঝছো কিনা একটু বলো। আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেই দেখি, এই প্রশ্নটা হচ্ছে বুর্ডে আসছে, তোমরা এটা পারবা এখন আশা করি সবাই। এই টাইপের কোশ্চেন গুলা হচ্ছে স্লাইড গুলা পাওয়া যাবে, যারা হচ্ছে গ্রুপে আছেন, গ্রুপে থেকে ক্লাস করতেছো এবং ক্লাস শেয়ার করতেছো তারা অবশ্যই পাবা। তো আশা করি এই কোশ্চেন গুলা তুমি একটু বাসায় প্র্যাকটিস করে তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে এগুলার একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, এখন আসো আমরা পর্যায়কাল সম্পর্কে একটু দেখবো। আশা করি আমরা পর্যায়কাল কাকে বলে সেটা একটু বলে ফেলবো। তো যারা এই পর্যন্ত আশা করি যে টপিক গুলা পড়াইছি সবার আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তো আসো আমরা পর্যায়কাল সম্পর্কে একটু দেখি। এখানে পর্যায়কাল কি বলা হয়েছে বা পর্যায়কাল কাকে বলে। দেখো আমি পর্যায়কাল বলতে কি বুঝি সেটা আমরা আগে একটু বুঝি। ধরো আমরা একটা দুলন দিতেছি, এখান থেকে আমরা একটা দুলন দিতেছি, এখান থেকে যাত্রা শুরু করে সে একবার এইখানে গেছে একটা দুলককাল, আবার সে ঠিক সমানভাবে গিয়ে আবার এইখানে আসছে, কিন্তু এইখানে আইসা আবার কি যে সে সাম্য অবস্থান আসছে। তো এইখান থেকে যাত্রা শুরু করে একবার এইখানে গেছে, তারপর আবার আরেকবার এখানে, তাহলে এখানে কি সে কি করছে একটা দোলন দিছে না। তো সে একটা দোলন দিতে যে একটা দোলন দিতে যতটুকু সময় প্রয়োজন হয় তাকে কি বলা হয় আমাদের পর্যায়কাল বলা হয়। তাহলে আমরা একটু ধরে নিতে পারি সে কি করতেছে একটা দোলন দিতেছে, একটা দোলন দিতে কি তার যতটুকু সময় লাগে তাকে আমরা কি বলবো পর্যায়কাল বলবো, তাই তো? ওকে, তাহলে আমরা আসো এখানে আমি পর্যায়কাল কাকে বলে, যে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যতটুকু সময় লাগে তাকে বলা হয় কি পর্যায়কাল। ধরে নিতে পারো ধরো আমরা সেকেন্ড, ধরো আমরা সেকেন্ড সে কি করতেছে একটা দোলন দিতেছে, একটি দোলন, তাহলে সে সেকেন্ডে একটি দোলন দেয়, তাহলে আমরা ধরে নিতে পারি এক সেকেন্ডে, তার মানে কি তাহলে ধরুন আমরা এক সেকেন্ডে সে কয়টা দোলন দিবে। আচ্ছা আমরা এটা হচ্ছে পর্যায়কাল, আমরা পাইলাম। হ্যাঁ, তাহলে আমরা এক সেকেন্ডে কয়টা দোলন দেয় সে 1/t, এটা আমরা একটু পরে দেখতেছি, এটাকে আমরা বলা হয়। তাহলে পর্যায়কালকে যেহেতু আমরা টি দ্বারা প্রকাশ করে আমরা লিখলাম। ওকে, এখন আসে আমরা একটা পূর্ণ দোলন দিতে সে কতটুকু সময় নিতেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ধরো আমার কাছে এইখান থেকে একটা বৃত্তাকার পথে চিন্তা করতে পারো, এই ধরো একটা বৃত্তাকার পথে, তো এইখান থেকে যাত্রা শুরু করছে সম্পূর্ণ পথ ঘুরে আবার এই বিন্দুতে আসছে,
একটা সময় নিছে, সে কৌণিক বরাবর একটা সরণ ঘটাইছে। কতটুকু সরণ গেছে বলো তো? তোমরা একটু বলো তো, যে এই যে দুলনটা যে আছে, এই দুলকটা এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার সম্পূর্ণ এই বিন্দুতে আসছে, একটা দুলন সম্পূর্ণ করছে, সে কৌণিক বরাবর কতটুকু সরণ ঘটাইছে? এই পর্যন্ত সরণ ঘটাইছে না? কৌণিক বরাবর এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত সরণ ঘটাইছে। তার মানে এই সরণটুকু কত বলো তো? সেই সরণটা হচ্ছে কত? 2 পাই না? এই যে 2 পাই। এখন না কথা হলো, এইটাকে যখন এই কৌণিক বরাবর গেছে, সে কতটুকু ব্যাগে গেছে? কৌণিক ব্যাগে গেছে। সে কৌণিক ব্যাগে গেছে, কৌণিক ব্যাগে। এই কৌণিক ব্যাগটা কত? ওমেগা। আমরা বলো তো, যে আমরা এস ইকুয়াল টু আমরা কি পড়ছি? এস ইকুয়াল টু বিটি, আমরা এটা পড়ছি। আর কৌণিক ব্যাগটা কি থাকে? সমবেগে থাকে। তাহলে আমরা এখানে এই যে ব্যাগের জায়গায় এই সরণ কতটুকু হয়েছে আমাদের? কত? 2 পাই না? আমরা এখানে একবারে লিখতে পারবো 2 পাই। এটার বি এর জায়গায় আমরা কি লিখবো? ওমেগা। আর এখানে টি, টি মানে কি? একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যতটুকু সময় লাগছে, সেই সময়টা কত? টি পরিমাণ। তাহলে এখন বলো তো, আমরা যেহেতু পর্যায়কালটা বের করবো, তাহলে আমরা টি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 2 পাই বাই কত? ওমেগা। এটা হচ্ছে আমাদের একটা পর্যায়কাল এবং কি কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এই সূত্রটা একটু মনে রাখবা, আমি এটুকু একটু মুছে দিচ্ছি, আমরা এটা একটু পরে পাবো। আমরা এটা একটু আগে লিখে ফেলেছিলাম। তাহলে আমরা বলতো, যে আমাদের এখান থেকে কি পাইলাম? যে আমরা পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা কত পাইতেছি? টি ইকুয়াল টু আমরা 2 পাই বাই কত? ওমেগা। অথবা আমরা এখানে বলতে পারবো কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক সমান, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে এই দুইটা সূত্র একটু কষ্ট করে মনে রাখতে হবে। তো এখান থেকে আরেকটা সূত্র, এই যে দুইটা সূত্র আমি লিখে দিছি, কারণ এই দুইটা সূত্র থেকে তোমাদের এমসিকিউ এ আসবে। তো সবাই একটু কষ্ট করে নোট করে নিও, একটা সূত্র আর একটা সূত্র এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ। তো চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। এখন আসো আমরা কৌণিক বেগের সাথে আমরা আরেকটা জিনিস আছে, কম্পাঙ্ক। কম্পাঙ্ক, আচ্ছা আমরা দেখি এখানে সামনে আছে মনে। দেখো, এখন আসো আমরা পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে একটা সম্পর্ক পাবো, সেই সম্পর্ক আমরা একটু দেখে ফেলি। দেখো তো, আমরা পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্কটা যদি বের করতে চাই, তার আগে আমাদের একটু জিনিস জানতে হবে। সেটা আমরা কি বললাম? টি ইকুয়াল টু, আমরা টি ইকুয়াল টু কি পড়ছি বলতো? আমরা টি ইকুয়াল টু পড়ছি 2 পাই বাই কত? ওমেগা। এবং আমরা বল ধ্রুবক এর মধ্যে এবং কি বলের মধ্যে একটা সম্পর্ক পড়ে আসছি। সেই সম্পর্কটা কি ছিল? সেই সম্পর্কটা আমাদের এরকম ছিল না, জাস্ট ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? কে বাই এম, তাই না? তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? রুট ওভার কত? কে বাই এম। এই সম্পর্কটা আমরা লিখতে পারি, তাই তো? তো এখন যদি আমরা এইটুকু এখানে বসাই দেই, তাহলে আমরা কি পাবো বলতো? 2 পাই বাই ওমেগার মানটা কত? ওমেগার মান হচ্ছে রুট ওভার কে বাই এম। তাহলে আমরা এখানে জাস্ট পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্কটা বের করবো। তাহলে আমরা এখানে 2 পাই রাখলাম, এটাকে এখন উল্টাই দিলে আমরা কি পাবো? এম ডিভাইডেড বাই কে। তাহলে এখন বলো তো, জাস্ট এইটুকু পাইতেছে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি জাস্ট টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে আমরা এইটুকু হচ্ছে আমাদের কি বল ধ্রুবক এবং কি পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তাহলে এখন বলো তো, যে এখানে বল ধ্রুবকটা, এই যে বল ধ্রুবক কে, এটা কে না? কে হচ্ছে কি আমাদের বল ধ্রুবক। তাহলে দেখো, যেহেতু আমরা বল ধ্রুবক হচ্ছে কে, তাহলে আমরা এই যে মানটা, বল ধ্রুবক কি পর্যায়কালে কি বর্গমূলের ব্যস্তানুপাতিক না? বল ধ্রুবক বল ধ্রুবক হচ্ছে কি বল ধ্রুবক পর্যায়কালের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই লেখাটা একটু খারাপ হয়ে গেছে, একটু সবাই লেখা নিও। আশা করি এটুকু তোমার কাজে লাগবে। তো চলো, আমরা এইটুকু গেল, তারপরে আসো পরেরটা কি? কম্পাঙ্ক। এখন আসো কম্পাঙ্ক কাকে বলে? ধরো একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে হচ্ছে কি যতটুকু সময় লাগে তাকে বলা হয় কি কম্পাঙ্ক। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরো টি সেকেন্ডে সে কি করতেছে? একটা পূর্ণ দোলন সম্পন্ন করতেছে। তাহলে 1 সেকেন্ডে সে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করবে তাকে কি বলা হবে? পর্যায়কাল বলা হবে, টি। তাহলে আমরা এফ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি 1 বাই কত? টি, তাই না? 1/t। এটা হচ্ছে আমাদের পর্যায়কালের সূত্র। তাহলে আমরা একটু আগে কি পড়ে আসলাম? যে আমরা টি ইকুয়াল টু কি পড়ে আসছি বলতো? জাস্ট আমরা টি ইকুয়াল টু পড়ে আসছি 2 পাই বাই কত? ওমেগা। তাহলে আমরা এখানে বসাও, তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি, এফ ইকুয়াল টু,
জাস্ট 1 ডিভাইডেড বাই টির জায়গায় কত হবে বলো তো? টির জায়গায় হবে জাস্ট 2 পাই বাই কত ওমেগা। তাহলে আমরা এইখান থেকে আমরা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু 2, এফ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওমেগা ডিভাইডেড বাই কত 2 পাই। যদি কখনো কৌণিক কম্পাঙ্ক দেওয়া থাকে, এখান থেকে যদি আমরা কি বলা হয় কম্পাঙ্ক বের করতে বলা হয়, এবং কি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন এখানে আরেকটা সূত্র আছে, এই যে আরেকটা সূত্র, এই সূত্রটা লাগবে। এই সূত্রগুলো একটু নোট করে রাখো তোমরা, হ্যাঁ, কাজে লাগবে। ওকে, দেখো তাহলে আসো আমরা এতটুকু পেলাম। তাহলে যদি কখনো আমাদের কৌণিক কম্পাঙ্কের সাথে জাস্ট আমাদের কি কম্পাঙ্ক বের করতে বলে, তো সেই ক্ষেত্রে আমরা ওমেগা ইকুয়াল টু কত লিখতে পারি? 2 পাই এফ, 2 পাই এফ। এই সূত্রটা আমাদের থাকতে পারে, বুঝছো? তো অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবে। কয়টা সূত্র লিখলাম? এই সূত্রটা, এই সূত্রটা, এই সূত্রটা। এই সূত্রগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। এখন ধরে নাও একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে হলে আমরা টি সেকেন্ডে এখানে একটা না বইলা কতগুলা দিল? n সংখ্যক দিল। তখন তোমার কি হয়ে যাবে? এফ ইকুয়াল টু কত পাবা? তখন এফ ইকুয়াল টু এন বাই টি। এটাও হতে পারে, এই সূত্রটাও হতে পারে। তো তখন আমাদের এখানে আমাদের কি সেম চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের কি এই জায়গায় এন হয়ে যাবে, তখন আমাদের এই জায়গায় আরেকটু ডিফারেন্ট হয়ে যাবে এই সূত্রটার ক্ষেত্রে। তখন এফ ইকুয়াল টু ওমেগা এন ডিভাইডেড বাই কত 2 পাই। তা এই সূত্র যদি চেঞ্জ হয় তাহলে আমরা কি এন মানে কি এক্স টি সেকেন্ডে কি এন সংখ্যক কি করছে দোলন দিতেছে, তো তখন আমাদের এইখানের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, এই সূত্রটাও একটু চেঞ্জ হয়ে যাবে। কখন? ওমেগা ইকুয়াল টু কত 2 পাই এন এফ, এই সূত্রটা আমাদের তখন চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি দেখো তো এখানে কতগুলো সূত্র আসলো, এই সূত্রগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। তো সবার এই সূত্রগুলো একটু মনে হয়েছে কিনা একটু বলে ফেলে তো দেখি। এই যে একটা সূত্র, এই সূত্র, এই সূত্র। ওকে, তো চলো আমরা আসি পরবর্তী প্রশ্ন নিয়ে। দেখো এই প্রশ্নটা বলছে যে সরল দোলন গতি সম্পূর্ণ কি বলছে কোনো কণার ভর এবং কি বল ধ্রুবকের মধ্যে হলে কৌণিক কম্পাঙ্ক কত। এখন বলছে সরল দোলন গতির ভর বলছে কত এম, এবং বল ধ্রুবক যদি কি হয় হলে কি কৌণিক কম্পাঙ্ক কত হবে। তাহলে আমরা কৌণিক কম্পাঙ্ক তার মানে কি ওমেগাটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু আগে বলে আসলাম না কৌণিক কম্পাঙ্ক বল ধ্রুবক এদের মধ্যে একটা সম্পর্ক পড়ছে, সেই সম্পর্কটা কি বলতো? ওমেগা ইকুয়াল টু কত রুট ওভার কত কে বাই এম, এইটা। তো এই যে সূত্রটা যদি তুমি জানা থাকতো তাহলে তুমি সরাসরি আনসার করে ফেলতে পারতা। তো সূত্রটার ক্ষেত্রে আনসারটা কি হবে বলতো? এখানে আনসারটা হচ্ছে যে এখানে আমাদের কে বাই ওমেগা ইকুয়াল টু কে বাই এম, তার মানে কি এটা হচ্ছে সঠিক উত্তর, বুঝছো? তো আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর চলো পরবর্তী প্রশ্নটা, এটা আমাদের সাস্টে আসছে। কি বলছে দেখো তো, এই প্রশ্নটা সাস্টে আসছে কত সালে আসছে? 18 এবং 19 সালে আসছে। দেখো সাস্টে কি আসছে? 18 এবং 19 সালে আসছে। দেখো এই প্রশ্নটা কি বলছে, কি বলছে একটা বলো তো। এখানে বলছে একটা সরল সন্ধিত গতি সম্পূর্ণ একটি কণার গতির সমীকরণ দিয়ে দিছে, এতটুকু একটা সমীকরণ দিয়ে দিছে, এই যে একটা সমীকরণ দিয়ে দিছে। এই সমীকরণ হলে কি বলছে যে কণাটির কি পর্যায়কাল টি কত, মানে কি এখান থেকে পর্যায়কাল বের করতে হবে। তার মানে আগে তোমার জানতে হবে পর্যায়কালে তোমার সূত্রটা কি কি আছে, তোমার এই জিনিসটা আগে জানতে হবে যে পর্যায়কাল যে আছে এই পর্যায়কালের সূত্রটা কি কি আছে তোমার কাছে। তো এখন বলো তো তুমি পর্যায়কালে কি কি সূত্র পড়ে আসলে? এই জায়গায় দেখো, এই যে একটা সূত্র পড়ছো পর্যায়কালে, একটা সূত্র পড়ছে কি এইটা পড়ছো যে ওমেগা ইকুয়াল টু, দেখো তো আমরা এই পাশে একটা সূত্র পড়ছো না, এই যে দেখো, ও সরি, এই যে দেখো আমরা পর্যায়কালে একটা সূত্র পড়ছি, কি পড়ছি যে ওমেগা ইকুয়াল টু, এই যে দেখো টি ইকুয়াল টু কত 2 পাই বাই ওমেগা। আরেকটা সূত্র পড়ছি, দেখো পর্যায়কালে আমরা কতগুলো সূত্র পড়ছি, এই যে একটা পড়ছি 2 পাই বাই রুট ওভার এম বাই কে, এম হচ্ছে কি বস্তুর ভর আর কে হচ্ছে কি বল ধ্রুবক, এটা থাকতে পারে। তারপর আসো, তারপর আরেকটা কি আছে, এখানে আসো,
এই যে দেখো আমরা টি ইকুয়াল টু কি পাইছি 1/f, কারণ এইটাকে আমি যদি আরেকটু ডিফারেন্ট ভাবে একটা লিখে ফেলি এখান থেকে, যদি এইভাবে লিখি যে আমাদের টি ইকুয়াল টু এন বাই কত এফ, n/f, তাহলে এই সূত্রটাও তো আমাদের সঠিক, তাই না? এটাও তো আমাদের পর্যায়কালের সূত্রের মধ্যে পড়ে। তো আমাদের এই জায়গায় কি দেখতে হবে, আমাদের এখানে ডাটাগুলা কি দেওয়া আছে সেটা আগে আমাদের জাস্টিফাই করতে হবে, আমাদের ডাটাগুলো আগে বের করতে হবে। তাই আমাদের আসো এই যে সমীকরণটা আছে, আমরা এই যে সমীকরণ থেকে আমরা কি কি ডাটা বের করতে পারি বলো তো? আমরা এই সমীকরণে আগে তুমি চিন্তা করবা এই সমীকরণে তুমি কি কি ডাটা বের করতে, আগে পর্যায়কালে কি কি সূত্র আছে তোমার মাইন্ডে আগে ওই জিনিসটা নিতে হবে। তো তুমি পর্যায়কাল যে সূত্রগুলো তুমি জানো, তার মধ্যে কি একটা তুমি জানো টি ইকুয়াল টু কত 2 পাই বাই কত ওমেগা, আরেকটা জানো টি ইকুয়াল টু কত হচ্ছে 1/f, এটা জানো। আরেকটা জানো তুমি টি ইকুয়াল টু কত 2 পাই রুট ওভার কত m/k। এরকম আরো অনেকগুলো সূত্র তুমি পর্যায়কালে জানো, তাই না? এই যে সূত্রের মাঝখানে তুমি চিন্তা করো কোন সূত্রটার ডাটা তোমার এখানে প্রশ্নে দেওয়া আছে, তাই তো? তো তোমার প্রশ্নে এই যে এখান থেকে দেখো তো এই সমীকরণ থেকে তুমি কি বের করতে পারো, জাস্ট এইখান থেকে ওমেগা স্কোয়ারের মানটা তুমি জানো। এখন কথা হলো তুমি ওমেগা স্কোয়ারের মানটা কিভাবে বের করবা, সেই সমীকরণটা আগে জানা লাগবে। তো তুমি এই ওমেগা স্কোয়ারের মানটা তুমি বের করতে পারো কিভাবে বলো তো? যে ওমেগা স্কোয়ার মানটা তুমি বের করতে পারো সেটা হচ্ছে যে আমরা কি পড়ছিলাম ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0। এই সমীকরণের সাহায্যে আমরা কি ওমেগা স্কোয়ার মানটা বের করতে পারি, এর সাথে তুলনা করো। তাহলে অতএব আমরা লিখতে পারি বলো তো, অতএব আমরা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 16, তাহলে ওমেগা ইকুয়াল টু কত 4 রেডিয়ান পার কত সেকেন্ড, এতটুকু পাইলাম। কিন্তু আমরা এখন বের করবো কার মান, পর্যায়কালের মান। তাহলে আমরা সম্পর্ক সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, জাস্ট টি ইকুয়াল টু 2 পাই বাই কত ওমেগা। তাহলে বলো তো 2 পাই, ওমেগার মান কত পাইছো 4, ভাগ করে দাও তাহলে কত আসতেছে পাই/2। দেখো এখানে সঠিক উত্তর কোনটা, এই যে ডি নাম্বারটা। তো আশা করি এই জিনিসগুলো তুমি একটু প্রশ্ন সলভ করার ক্ষেত্রে মাথায় রাখতে পারো, তাহলে তোমার কাছে ভালো লাগবে। তুমি যদি একটা জিনিস কি করো বুঝে ক্যালকুলেশন করো, তুমি প্রশ্ন ব্যাংক তোমার কাছে আছে আমি জানি, যদি তুমি এটা বুঝে সলভ করতে পারো তাহলে তোমার অবশ্যই কি একাডেমি বা অ্যাডমিশন যেখানেই হোক তোমার কি একদম ক্লিয়ার হয়ে যাবে। এটুকু একটু মাথায় রাখবো ভাইয়া, ভাইয়া যতটুকু বলছে এটুকু একটু বুঝে বুঝে চেষ্টা করবো। আমি প্রথম থেকে যতটুকু পড়ে আসছি তোমার একাডেমি বলে অ্যাডমিশন বলে সব জায়গায় সেম জিনিসটা আমি তোমাকে একাডেমি পড়াচ্ছি, একাডেমির বাইরে কিছু পড়াচ্ছি না। তো যারা ক্লাসে আছো একটু কষ্ট করে কমেন্ট করে বলে ফেলে তো যে কতটুকু বুঝছো তুমি। এখন আসো এই প্রশ্নটা, আসো এই প্রশ্নটা আমাদের একটা হচ্ছে কি মুখস্থ টাইপের প্রশ্ন বা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো আমাদের দিতে পারে। কি বলছে যে সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার পর্যায়কাল এর বল ধ্রুবক কেমন হতে পারে। একটু আগে আমরা পড়ে আসলাম না, বর্গের কি ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক কোনটা হবে, আমরা একটু আগে পড়ে আসছি এই সূত্রটা। আগে একটু চিন্তা করো পর্যায়কাল এবং কি বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি কি তুমি জানো, এই দুইটার মাঝখানে একটা হচ্ছে কি পর্যায়কাল টি আর একটা হচ্ছে কি বল ধ্রুবক, এই যে দুইটার মাঝখানে তুমি সম্পর্ক কি কি জানো সেটা আমার আগে জানা লাগবে। বলো তো টি ইকুয়াল টু কি পড়ছিলাম আমরা, টি ইকুয়াল টু আমরা পড়ে আসছি 2 পাই রুট ওভার কত m/k, এই সূত্রটা পড়ে আসছিলাম না? যেহেতু আমরা এই সূত্রটা পড়ে আসছি তাহলে আমাদের এই সূত্রের মাঝখানে একটু দেখতে হবে বল ধ্রুবক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্কটা কি হতে পারে। বলো তো এইখানে আমরা কি আসতেছি, আমরা এখানে কি লিখতে পারি টি, এইটা ধ্রুবক এই বড় ধ্রুবক, তাহলে আমরা টি প্রপোর্শনাল 1/√/, কে, এটা হচ্ছে বল ধ্রুবক। তাহলে বলো তো এখানে আমরা কি পর্যায়কালটা কি বল ধ্রুবকের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক না, তাহলে আমরা এখানে লিখতে পারি পর্যায়কাল, পর্যায়কাল হচ্ছে কি বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। ওকে, বুঝছো? তাহলে এখানে দেখো যদি এটুকু বর্গমূলের ব্যস্তানুপাতিক এখানে অপশন দেওয়া আছে দেওয়া নেই, তার মানে এটা এখানে কোনোটাই নেই, আচ্ছা ভুল, প্রশ্ন হচ্ছে কি ভুল। ওকে, আমি যখন টাইপিং করছি তখন হয়তো ভুল করছি, যাই হোক আমি যখন স্লাইড তৈরি করছি তখন আমার এটা ভুল হয়েছে, এটা আমরা দেখে ফেলছি। এখন আসো আমরা এই সমীকরণটা, তো এই পর্যন্ত আমরা সবটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এখন আমরা দেখো ডাবিতে রিটেন আসছে 22 এবং 23 সেশনে, এটা আমি এখন প্রমাণ করে দেব, একটু কষ্ট করে সবাই মনোযোগ সহকারে এইটুকু দেখতে হবে। তো যারা আছো ক্লিয়ার হয়েছে কিনা আগেরটুকু দেখো, আগে থেকে এখান পর্যন্ত মোটামুটি 26টা স্লাইড পড়াই ফেলছি। মোটামুটি 7 থেকে 8 জন ক্লাসে আছো, তোমরা একটু কষ্ট করে বলো যে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা।
দেখো আমি প্রথম থেকে একটু আবার দেখাই, আমি যতটুকু টপিক পড়াইছি যেগুলো হচ্ছে অ্যাডমিশনে আসবে সেই টপিকগুলো আমি দেখাইছি। হচ্ছে এখন আমরা দেখবো ডাবিতে আসা রিটেন একটা সিকিউ সলভ করা। অনেক কোশ্চেনে অনেক জায়গায় অনেকভাবে দেওয়া আছে। আচ্ছা আমরা এইখানে একটা জিনিস, হ্যাঁ আমার এই প্রশ্নটা একটু সলভ করা প্রয়োজন। এখন দেখো এই প্রশ্নটা একটু দেখতে হবে, এটা আমরা একটু আগে চিন্তা করি। দেখো কি বলছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বর্ণিত গতিশীল একটা বস্তু কণার কি কম্পাঙ্ক কত। এখন কিন্তু আমাদের এই প্রশ্নে কিন্তু কৌণিক কম্পাঙ্ক বলে নাই, এখানে আমরা কি বলছে কম্পাঙ্ক বলছে। কি বলছে এফ বের করতে বলছে, এই সমীকরণটা এখন এফ বের করতে বলছে। তার মানে আমাদের এফটা বের করা লাগবে। আগে একটু মাইন্ড সেট আপ করো, এখানে তোমার ডাটায় কি দেওয়া আছে, এখানে ডাটায় একটা সমীকরণ দেওয়া আছে। এখন তোমার কথা হলো তুমি এই সমীকরণটা সম্পর্কে কি জানো, তুমি এখানে এই সমীকরণটা আগে তোমার এই সমীকরণটা কোথায় থেকে আছে সেই সমীকরণের সাথে একটু তুলনা করো তো। তুমি সাধারণ একটা সমীকরণ পড়ছো না, বলো তো কি পড়ছিলা, সেটা যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত। এখন দেখো তুমি এখান থেকে কি বের করতে পারো, ওমেগার মানটা বের করতে পারো। তাহলে এখন তোমার চিন্তা করতে হবে যে এই জায়গায় তুমি এই কম্পাঙ্কের সাথে ওমেগার একটা সম্পর্ক করছো, সেই সম্পর্কটা কি হতে পারে বলো তো। আমরা একটু আগে পড়ে আসলাম না, জাস্ট ওমেগা অর্থাৎ এফ ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, অথবা আমরা এফ ইকুয়াল টু আমরা কি পড়ছি জাস্ট পড়ছি 2 পাই বাই ওমেগা, এটা পড়ে আসছি তাই তো, আমরা এটা পড়ে আসছি। এখন আমার এই জিনিসটা আগে আনতে হবে, তাহলে এখন আমরা এখান থেকে কি করব ওমেগার মানটা বের করবো এই সমীকরণটা থেকে। দেখো আমরা এখান থেকে ওমেগার মানটা বের করব, কোন সমীকরণ, এই যে সমীকরণ। তো সমীকরণটা কি দেওয়া আছে যে 4 d² x ডিভাইডেড বাই কত dt স্কয়ার প্লাস কত 64 x ইকুয়াল টু কত 0। এখন দেখো 4 দ্বারা ভাগ করে দাও, কারণ কি আমরা সবসময় বলছিলাম d² x এর শখটা কত 1 হওয়া লাগবে, প্লাস আমরা এখানে লিখতে পারি d² x ডিভাইডেড বাই কত dt স্কয়ার প্লাস কত 64 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো কত পাবা 16 পাবা না, 16 x ইকুয়াল টু কত 0। এখন বলো ওমেগা স্কয়ারের মান কত, ওমেগা স্কয়ারের মান হচ্ছে কত 16। তাহলে আমরা ওমেগার মানটা কত পাইতেছো বলো তো, 16 কে যদি তুমি রুট করে দাও বা হচ্ছে তখন কত আসবে 4, তাহলে তুমি এখানে 4 পেয়ে গেলে। এখন তুমি এই যে কম্পাঙ্ক এবং কি এর সম্পর্কের সূত্রটা কি পড়ছো, সেই সূত্রটা f ইকুয়াল টু কত 2 পাই বাই ওমেগা। ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে 2 পাই, এফ এর ওমেগার মান হচ্ছে 4, তাহলে ভাগ করো তাহলে কত পাইতেছো পাই বাই 2। তাহলে আমরা ভাগ করলে কত পাই এখানে 2 পাও, তাহলে এইটুকু আসছে। এখন বলো আনসারটা কি হবে, একক কি হবে হার্টজ হবে না। আচ্ছা আমি এখানে একটু মেবি ভুল করছি। আচ্ছা আমি একটু দেখি, হচ্ছে এই সমীকরণটা আমি একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এইটুকু আমার একটু ভুল হয়ে গেছে, একটু মিস্টেক সরি। এই জায়গায় এই সমীকরণটা একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে কত ওমেগা ডিভাইডেড বাই কত 2 পাই, এখানেও সেম জিনিসটাই হবে। একটু কষ্ট করে যারা আছো তোমরা যদি ভুল হয়ে থাকে আশা করি তুমি ক্লিয়ারলি দৌড়ে ফেলতে পারছো, যদি সূত্রটা মনে থাকে তোমার। তাহলে এখানে কত হবে জাস্ট ওমেগা ডিভাইডেড বাই কত 2 পাই। তাহলে এখন বলো তো ওমেগার মান কত 4, নিচে কত 2 পাই, ভাগ করো তাহলে 2, তাহলে আমরা কত পাইতেছো 2 বাই কত পাই। এর একক কি কম্পাঙ্কের একক, এফ এর একক হচ্ছে হার্টজ, তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট হার্টজ। তাহলে আমরা এই মানটুকু পাইলাম, তাহলে এখন সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর এটা। ক্লিয়ার, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। দেখো আমরা আজকে যতটুকু পড়াইলাম বেসিকটুকু যতটুকু আমাদের প্রয়োজন ছিল। দেখো আমরা শুরু করছি কোথা থেকে, পর্যায়বৃত্ত আগে আমরা দেখেছি ডাবিতে যে রিটেন গুলো আসছে এই কোশ্চেনগুলো আগে একটু দেখছি, আমরা এটুকু প্রমাণ করবো বলছি বেসিক সহকারে। সরল দোলন গতির সমীকরণ পড়াইছি, এই পর্যায়বৃত্ত সমীকরণ পড়াইছি, বা এই সমীকরণটা আমরা মেন যতটুকু আমাদের সরল দোলন গতির এই সমীকরণটার প্রমাণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রয়োজন আছে। কারণ এখান থেকে তোমার প্রচুর পরিমাণ প্রশ্ন হবে এই চ্যাপ্টার থেকে, বিশেষ করে অ্যাডমিশন তুমি যে কোনো এক জায়গায় পাবা। তুমি যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দাও না কেন এই জিনিসগুলো তুমি অবশ্যই অবশ্যই পাবা। এই এমসিকিউ গুলো তোমরা একটু ক্যালকুলেশন করবা। পরে আমরা কি করছি পর্যায়কালের সম্পর্কগুলো দেখছি, এই সূত্রগুলো মাস্ট একদম মাথার ভিতরে গিতে ফেলো, একদম মুখস্থ করে ফেলো, মানে দেখার সাথে সাথে তোমাকে আমি বুঝাই বুঝাই মুখস্থ করাইছি, তুমি যদি এটুকু বুঝতে পারো তাহলে তোমার মাথার ভিতরে এমনিতেই ঢুকে যাবে। আচ্ছা আমি কি কথা তোমাদের জন্য অনেক স্পিডে বলতেছি কিনা একটু কমেন্ট করে জানিও তো, আর তোমাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই একটু জানাবা। এখন আসো আমরা এই সমীকরণটা প্রমাণ করব।
তো যদি তুমি এই চ্যাপ্টারটা আগে করে থাকো তো অবশ্যই একটু দেখো, আমরা এই সমীকরণটা প্রমাণ করতে হবে। দেখো এই সমীকরণটা আমরা প্রমাণ করতে হলে তার আগে কি জানতে হবে, দেখো কি বলছে, প্রমাণ করো যে x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা সরল দোলন গতির অন্তরক সমীকরণ এর সমাধান। এখন কথা হলো সরল দোলন গতির অন্তরক সমীকরণ কোনটা, এটা তোমার আগে জানা প্রয়োজন। এই সরল দোলকের অন্তরক সমীকরণ আমরা একটু আগে দেখে আসলাম না, সেটা কি ছিল বলতো? সেটা ছিল না ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0। এটা আমরা পাইছি, তাই তো? বলো, তুমি এইটুকু তো পাইছো তাই না? আচ্ছা আমি একটু দেখে নিই তো। ওকে, তো আমরা আসো এই প্রশ্নটা সমাধান করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমরা এর সমাধানটা লিখি। সমাধান দেখো, আমরা হচ্ছে অনেক কোশ্চেন ব্যাংকে কিভাবে আছে না আছে, আমি যেভাবে করাচ্ছি এভাবে করবা, তাহলে তোমার কাছে ইজি মনে হবে। এখান থেকে তুমি আরো একটা জিনিস সহজে সূত্র পাওয়া যাবে। দেখো কি বলছে, এক্স অন্তরক সমীকরণ, তাহলে আমরা এখানে লেখো জাস্ট ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0। এই সমীকরণটা পাইতেছো। তাহলে এখন বলো তো, আমরা এটাকে যদি এভাবে লিখি, জাস্ট আমরা কত জাস্ট ডি ডি টি ইন্টু আমরা কি লিখতে পারি, জাস্ট ডিএক্স ডিভাইডেড বাই কত ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0। এটার পরিবর্তে আমরা প্রথমেই যখন আমরা অন্তরক সমীকরণটা প্রমাণ করছিলাম তখন আমরা কি এটার পরিবর্তে কি লিখতে পারতাম, ব্যাক লিখতে পারতাম। তার মানে এখানে কত ডি ডিটি, এখানে আমরা বি লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে ডিবি প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0। তাহলে এখন বলো তো, আমরা এইটুকু পাইতেছি। আমরা এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা ডিবি এন্ড ডিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, এই জিনিসটা আমরা পাইলাম। এখন দেখো আমরা এটাকে এভাবে আমরা লিখতে পারি, একটু ব্যাগের সাথে সম্পর্ক করব। তাহলে আমরা কত ডিবি ডিভাইডেড বাই কত ডিএক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই কত ডিটি। দেখো আগেরটা যদি আমরা এটা কাটতে দিই তাহলে আগেরটাই আসবে, তাহলে এখানে কত মাইনাসের কত ওমেগা স্কোয়ার এক্স। ওকে, তাহলে এখন বলো তো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি না? তাহলে আমরা বি, এই যে এখানে আমরা ডিবি লিখলাম, এই ডিএক্সটাকে ওই পাশে গুণ করে দাও, তাহলে কত মাইনাসের ওমেগা স্কোয়ার এক্স ইন্টু আমরা কি লিখতে পারি জাস্ট ডিএক্স। ওকে, আমরা এইটাকে আমরা কি করবো এখন যুগজীকরণ করে দেবো, আমরা এটা সীমার মধ্যে একটা যুগজীকরণ করবো, তাহলে আমরা উভয় পাশে করবো। এই সমীকরণটা 1 নম্বর ধরে উভয় পাশে যুগজীকরণ করে পাই, তাহলে আমরা এখানে লেখো যুগজীকরণ করে। তাহলে এখন বলো তো, আমরা যুগজীকরণ করলে আমি কি লিখতে পারি, বি ডিবি ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ওমেগা তো ধ্রুবক, কৌণিক বা একটা ধ্রুবক, এটা বের করে ফেল। তাহলে আমরা কি লিখতে পারি আচ্ছা আমরা এটা ইন্টিগ্রেশন মাইনাসের ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জাস্ট কি পাবো, বি পাবো। আমরা এটা কি পাবো, বি। আর এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এক্স কে অন্তর্গণ করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। যারা যুগজীকরণ পারো তারা জানো, তারা যদি না পারো তোমাদেরকে একটু সূত্র বলে দিই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর সূত্র কি, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন প্লাস এর 1 ডিভাইডেড বাই কত এন প্লাস এর 1 প্লাস এর কত সি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি। ওকে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি। দেখো তাহলে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করলাম। তো চলো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলছি। এখন আমরা এখানে কি পাবো, জাস্ট একটু চিন্তা করো। তাহলে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা আমরা এই পাশেরটুকু একটু ভিন্ন হয়ে গেছে, কারণ এখানেও কত হবে ডি স্কোয়ার বাই কত 2। তা এই সমীকরণটাকে আমরা কি করব এখন 1 নম্বর সমীকরণ ধরে নিব, এখানে সি একটা সমানুপাতিক ধ্রুবক।
তাহলে আমরা এই অংশটুকু আমরা কি লিখতে পারি, জাস্ট বি স্কোয়ার বাই 2 প্লাস ইকুয়াল ইকুয়াল আমরা কত লিখতে পারি, ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাসের কত সি। এইটুকু আশা করি ক্লিয়ার। তো এখন দেখো এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে বলো তো আমরা এই অংশটুকু পাইতেছি, তাহলে ধরে নিতে পারো আমরা একটা সরল দোলক চিন্তা করতে পারি, এটা একটা সরল দোলক। এখান থেকে সে যাত্রা শুরু করে সে কোথায় আসলো, একদম সাম্য অবস্থান থেকে একদম বিস্তার সে এই অবস্থানে আসলো, তার মানে সে এ পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এখান থেকেও সে এ পরিমাণ দূরত্ব অতিক্রম করে। যখন এ অবস্থানে আসে তখন দোলকটা কি ব্যাগটা কত থাকে, শূন্য থাকে। তাহলে এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে এখানে যদি তুমি বসাও তাহলে কি পাবা, এই সি 1 নাম্বার সমীকরণ একটু ধরে নিতে পারি। তাহলে এখন যখন আমরা বি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু কত, তখন আমরা কি লিখতে পারি বলতো, তখন আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে আমরা এই জিনিসটা একটু লিখে ফেলো, তাহলে আমরা কত পাবো, সেটা পাবো গিয়ে হচ্ছে 0 ইকুয়াল কত মাইনাসের ওমেগা স্কোয়ার এর মান কত স্কোয়ার ডিভাইড বাই কত 2 প্লাসের সি। তাহলে আমরা এখানে একটু জিনিস লিখতে পারতেছি না, সি ইকুয়াল টু এই 2টা এই পাশে গুণ করে দিলে 0 হয়ে যাবে, তাহলে সি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, ওমেগা স্কোয়ার স্কোয়ার। এটা আমরা পাই, এটা আমরা আবার এই সমীকরণে বসাই দিই 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমরা 1 নম্বর সমীকরণ বসাইলে আমরা কি পাবো, সেটা আমরা পাই বি স্কোয়ার বাই 2 ইকুয়াল কত মাইনাসের ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাস এইটার মনে কত, এখানে একটা 2 আছে। আচ্ছা আমরা এখানে 2টা দিয়ে রাখি, জাস্ট এখানে 2টা দিয়ে রাখি, হ্যাঁ এখানে 2। তাহলে দেখো এখানে আমরা একটা 2 দিয়ে রাখলাম, এটা মাইনাস গুণ করা একই কথা হয়ে যেত। তাহলে আমরা এখানে কত পাবো, জাস্ট ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই কত 2। তাহলে আমরা এখানে কি পাইতেছি, বি ইকুয়াল টু, তাহলে আমরা সব পাশে 2 আছে তাহলে বাদ, তাহলে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু কত আমরা লিখতে পারি, একটা ওমেগা স্কোয়ার কমন নিয়ে নাও, ওমেগা স্কোয়ার কমন নিলে কি লিখতে পারি, স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। তাহলে আমরা এটা বিটাকে ভাগ করে দাও, রুট করে দাও, তখন তুমি কি পাইতেছো, বি ইকুয়াল টু রুট ওভার ওমেগা স্কোয়ার ইন্টু কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। ওকে, এই সমীকরণটুকু তুমি পাইলা, এটা একটু বাসায় প্র্যাকটিস করে, তাহলে ওমেগা কাটা যাবে। তাহলে আমরা এখানে কি হবে, বি ইকুয়াল টু কত লিখতে পারো, বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারো, ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। ওকে, এই সমীকরণটা তুমি ব্যাগের সমীকরণ বলতে পারো, এটা হচ্ছে আমাদের কি ব্যাগের সমীকরণ, ব্যাগের সমীকরণ। এটা কার, একটা সরল দোলকের, এটুকু একটু মাথায় রাখবা, এটা হচ্ছে সরল দোলকের কিসের সমীকরণ, ব্যাগের সমীকরণ। তাহলে বুঝো এইটুকু আমরা পাইলাম। এই সমীকরণটাকে আমরা এখন আমরা প্রমাণ করতে হবে, কি বলছে কি প্রমাণ করতে হবে কি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো আমরা এইটুকু তো আমরা প্রমাণ করা লাগবে, তাহলে এটা কিভাবে প্রমাণ করব, এই যে সমীকরণটা যে আমরা পাইলাম এই সমীকরণ থেকে আমরা প্রমাণ করতে হবে। আমরা বি ইকুয়াল টু কি পাইছি বলতো, আমরা বি ইকুয়াল টু পাইছি ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই জায়গায় আসো, এই বিটাকে আমরা লিখতে পারি কত ডিএক্স ডিভাইডেড বাই কত ডিটি ইকুয়াল আমরা কত ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আসছে আমরা এটা প্রমাণ করতেছি। তাহলে এখন বলো তো এইটাকে আমরা উভয় পাশে যদি এখন যুগজীকরণ করে দিই তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা এইটাকে এইভাবে রাখা, তাহলে আমরা ডিএক্স এই পাশে রাখো ওমেগা, এইটা আমরা এই পাশে বাঁকাকৃতির আছে তাই না, এই পাশে গেলে কি হয়ে যাবে কোণাকৃতি হবে, আর এক্সটা এই পাশে নিয়ে এসে পড়তে পারো, তাহলে আমরা ডিটি এটাকে আমরা এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে রুট ওভার স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। তাহলে এখন বলো তো, তাহলে আমরা এখানে কি লেখা যায়, জাস্ট টি এক্স ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার ইকুয়াল কত ওমেগা ওমেগা ডিটি। এখন আমরা এটাকে কি করব, উভয় পাশে যুগজীকরণ করব, এটাকে আমরা যুগজীকরণ করব, তাহলে যুগজীকরণ করে যুগজীকরণ করে তাহলে আমরা ইন্টিগ্রেশন, তাহলে আমরা ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার, তাহলে ওমেগাটা আমরা বের করে ফেলি, এখানে আমরা কত ডিটি। এখন কথা আমরা এখানে ইন্টিগ্রেশনের একটা সূত্র পড়তেছি, সেই সূত্রটা কি দেখো তো, আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র পড়ছি যে যদি কখনো এরকম থাকে সেটা আমরা কি লিখতে পারি সাইন ইনভার্স কত এ বাই
এ বাই কত এক্স। এখানে আমরা একটা ধ্রুবক দেওয়া এক্স ইকুয়াল, আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ওমেগা ডিটি, আমরা এটাকে ইন্টিগ্রেশন করে জাস্ট টি পাবো, প্লাস এখানে একটা ধ্রুবক দেবো সেটা হচ্ছে ডেল্টা। এই ডেল্টাকে আমরা কি বলবো, যুগতিকরণ ধ্রুবক, বা আমরা এটাকে বলবো আদি দশা, আদি দশা। ওকে, তাহলে আমরা এখানে বের করবো কার মান, এক্স এর মান, তাই না? ও সরি, আমরা এখানে এ না, এক্স বাই এ ভুল করছি, এক্স বাই এ হবে, এক্স বাই এ। কারণ কি আমরা ইন্টিগ্রেশন একটা সমীকরণ সূত্র জানি, ইন্টিগ্রেশন যখন আমরা ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার হয়, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ সহ কি এ প্লাসের কত এই সমীকরণটা আমরা লিখতে পারলাম। জাস্ট এখানে অ্যাপ্লাই করছি, যেহেতু আমরা এক্স এর মানটা বের করবো, তাহলে আমরা এই ইনভার্সটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে আমরা কি এক্স বাই এ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, ওমেগা টি প্লাস কত ডেল্টা। তাহলে আমরা কি সাইন লেখা লাগবে, সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে এক্স ইকুয়াল টু এটা বাঘ আছে ওই পাশে গুণ হয়ে যাবে, সাইন ওমেগা টি প্লাস কত ডেল্টা। এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করতে বলছিল, 22 সেশনে প্রমাণ করতে বলছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবে, তোমার বইয়ের যে থিওরিগুলো আছে, যে প্রমাণগুলো আছে, সেইগুলোই তোমাকে দিয়ে দেবে, তোমার এইখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বুঝছো, বলো তো এই সমীকরণটা ঠিক আছে সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে কি কি পাইতেছি বলো তো, এই সমীকরণ আমরা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল্টা। এখানে ওমেগাটা হচ্ছে আমাদের কি ওই সরল দোলকটা, সেই দোলকের কি কৌণিক, এই সরল দোলকের কৌণিক বেগ। এটা হচ্ছে কি সরল দোলকের কৌণিক বেগ। ওকে, আর এই টিটা হচ্ছে কি ওই সরল দোলকটা যে সময়ে ঘুরতেছে এটা, আর এই ডেল্টাটাকে কি বলা হয় আমাদের আদি দশা, আদি দশা। আর এটাকে আমাদের কি বলা হয় বিস্তার, বিস্তার। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে গাইডে একরকম করে দেওয়া আছে, অনেকগুলো সলিউশন আছে, তো এখানে আমি আলাদাভাবে করে দিচ্ছি। তো তোমার কাছে যেটা মনে হয় সহজ তুমি সেটাই অ্যাপ্লিকেশন করবা। আর জানি সবার কাছে এই কোশ্চেন ব্যাংকটা আছে, তো বুঝতে পারছো? আমি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে একটু কমেন্ট করে জানাও দেখি তোমার ক্লিয়ার হয়েছে কিনা। আমরা চলো পরবর্তী প্রশ্নটা দেখব। ওকে, এই সমীকরণটা আছে, এখানে আমাদের বলছে দশা। এই সমীকরণটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 16-17, বা আমরা এটা বলতে পারি 18 বা 19 সালে আসছে, 18 এবং 19 সালে আসছে মেবি এই প্রশ্নটা আসছে। তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো এই কোশ্চেনটার আনসারটা কি হবে। আচ্ছা, একজন বলছো যে ভাইয়া এত বড় প্রমাণ দাবিতে কিভাবে প্রমাণ করব। দেখো এখানে তুমি শর্টকাট একটা জিনিস মনে রাখতে পারো, এখান থেকে তুমি সহজেই ক্যালকুলেশন ছোট ছোট অনেকগুলো লাইন বাদ দিবা, আমি তো এখানে অনেকগুলো প্রমাণ দিয়ে দিচ্ছি তোমাকে, তুমি এখান থেকে তুমি সরাসরি করে দিবা। এন্ড তুমি অন্যভাবে করতে গেলে তোমার অনেকটা সময়ের প্রয়োজন হয়, এটা তুমি সহজেও করতে পারো ছোট করে, তোমার কাছে সহজ স্টেপ হচ্ছে এটা। এটা তুমি যদি একা নিজে দুই একবার প্র্যাকটিস করো, তোমার কাছে 1 মিনিট থেকে 1.5 মিনিটের বেশি সময় লাগার কথা না। কারণ তোমার 45 মিনিট সময়ে তোমার 40 মার্ক আনসার করতে হবে, তুমি বেশি 40 মার্ক আনসার করতে হবে তা কিন্তু না। তুমি হচ্ছে 30 প্লাস হচ্ছে, তুমি ডাবিতে কি রিটেনে কি হচ্ছে 30 প্লাস পাও, 30 পাও, মোটামুটি হচ্ছে 20 প্লাস পাও, আর হচ্ছে এমসিকিউ যদি 40 প্লাস পাও তাহলে তোমার চান্স শিওর। ডিউতে চান্স পাইতে গেলে তোমার বেশি লাগবে না। দেখো দেখো ডিউতে তোমার চান্স পাইতে গেলে বেশি সময় লাগবে না, আছে এমসিকিউ তোমার হচ্ছে, এমসিকিউ হচ্ছে 40 প্লাস যদি পাও তাহলে হচ্ছে, আর রিটেনে রিটেনে তুমি যদি হচ্ছে 20 প্লাস পাও, অর্থাৎ কি তোমার চান্স শিওর, তুমি চান্স পাবা কনফার্ম, একদম কনফার্ম তুমি চান্স পেয়ে যাবে যদি তুমি এই দুইটা জিনিস করতে পারো। একটা হচ্ছে এমসিকিউ, তোমার সবচেয়ে বড় কথা হলো ডিউতে তোমার আগে এমসিকিউটা ভালো করতে হবে, তোমার মেইন টার্গেট হচ্ছে এমসিকিউ। তোমার এইখানে যদি তুমি হচ্ছে কত 10 এর মধ্যে সিরিয়াল রাখতে পারো তাহলে তোমার খাতা রিটেন দেখবে, না হলে রিটেন খাতা দেখবে না। তো অবশ্যই আগে এমসিকিউ গুরুত্ব দিবা, কারণ সব জায়গায় তোমার কি এমসিকিউ পরীক্ষা হয়। এখন আসি আমরা এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 18 এবং 19 সালে, এখানে আমরা দশা বলছে। আগে আসি আমরা একটু দশাটা বুঝি। দশা বুঝতে গেলে আমাদের এইখানে একটা জিনিস মনে রাখতে, এক্স ইকুয়াল টু কত এ সাইন কত ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পড়ছি না, এটাকে আমাদের কি বলা হয় দশা, এটাকে আমাদের বলা হয় কি
দশা। তাহলে এদের এখন কথা হলো, এইটা হচ্ছে আমাদের একটা দশা। তাহলে আমরা এইখান থেকে আমাদের এই যে ডেল্টাটাকে আমাদের কি বলা হয়, সেটা হচ্ছে আমাদের কি আদি দশা। দশা। এখন ধরো আমরা এরকম আরেকটা সমীকরণ আমরা দিলাম, x ইকুয়াল টু এ কস কত ওমেগা টি প্লাস ডেল্টা। এখন কথা হলো এই দুইটা, এটার ক্ষেত্রেও এই কজের দশা কোনটুকু, এইটুকু। এখন এটা হচ্ছে এটার দশা, এটার জন্য আদি দশা কোনটা, এটা আদি দশা। কিন্তু এখন যদি কখনো বলে এই দুইটার মধ্যে পার্থক্য বের কর, আদি দশার পার্থক্য, দশা পার্থক্য বের কর, দশা পার্থক্য, তখন তুমি কি এইটা এটাতে বিয়োগ করে দিবা, এই যে এই কোণ এই কোণ, এই কোণে বিয়োগ করবা না, কখনোই সম্ভব না। করতে গেলে কি করা লাগবে, আগে দেখতে হবে এটা কোন ত্রিকোণমিতির অনুপাত আছে। একই ত্রিকোণমিতির অনুপাত থাকলে তাহলে তুমি সেই ক্ষেত্রে কি ওই দশার পার্থক্যগুলো বের করে ফেলতে পারো। যদি তুমি এইটুকুর দশাটা ধরে নিতে পারো, ধরো ডেল্টা 1, আর এটা যদি তুমি ডেল্টা 2 ধরো, তাহলে কি তুমি এইভাবে দশা পার্থক্য তুমি বের করতে পারো। ডেল ইকুয়াল টু তাহলে কি ডেল্টা 2 মাইনাসের কত ডেল্টা 1, এইভাবে তুমি কখনো দশা পার্থক্য বের করতে পারবা না। কারণ কি, কারণ হচ্ছে তোমার এইভাবে তুমি কখনো বের করতে পারবে না, কারণ এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি এই যে ত্রিকোণমিতির অনুপাতটা আমাদের কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। তাহলে সেম কাজটাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে 17-18 সেশনে দিচ্ছে। দেখো দুটি স্পন্দনত কণার সরণ যথাক্রমে এক্স বলে দিছে। দেখো একটা ধরো এক্স বলে দিছে কত, এ সাইন ওমেগা টি, একটা ওমেগা টি বলছে, আরেকটা বলছে দেখো এক্স ইকুয়াল টু এ সাইন, সরি সাইন বলে না, এটা কস বলছে। তাহলে দেখো কস কত, কস বলছে ওমেগা টি। এখন তোমাদের এই দুইটার মধ্যে দশা পার্থক্য, দশা কোনটা, এটা হচ্ছে একটা দশা, এটা আরেকটা দশা, তাই না? এখন তোমার এই দুইটার মধ্যে পার্থক্যটা বের করতে হবে। তাহলে আমরা কথা হলো, আমি কি বলছি, এই যে এইখানে এই কোণের মানটা আমরা দেখতে হবে, এখানে ত্রিকোণমিতির অনুপাতটা কি আছে, সাইন না কস, এটা আমাদের আগে জানতে হবে। তো এইটুকু যদি তুমি বের করতে পারো তাহলে তোমার কাছে এমসিকিউ আনসার করা সহজ হয়ে যাবে। তাহলে তুমি এখানে দুইভাবে করতে পারো, এক এইটাকে তুমি এই অংশটুকুটাকে তুমি কজে রূপান্তর করতে পারো, সাইনে রূপান্তর করতে পারো, আর না হয় এই উপরের অংশটুকু তুমি কি করতে পারো, কজে রূপান্তর করতে পারো। তাহলে এখন বলো তো, তুমি একটা জিনিস পড়ছো না ত্রিকোণমিতিতে, যখন কস কত 90 ডিগ্রি মাইনাসের থিটা ইকুয়াল কত সাইন থিটা লিখতে পারতা। তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি, এক্স ইকুয়াল টু, বা আমরা এইখানে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাসের থিটা ইকুয়াল টু কত লিখতে পারতা, কস থিটা লিখতে পারতা না। তাহলে আমরা এই নিচের অংশটুকু আমরা এইভাবে লিখতে পারি সাইন কত 90 ডিগ্রি 90 মাইনাসের কত থিটার জায়গায় কত ওমেগা টি, এইটুকু লিখতে পারো, তাই না? এই দুইটা জিনিস তুমি লিখতে পারো। এইটুকু যদি তুমি পার্থক্য করতে পারো, তখন তুমি এই দুইটার মধ্যে অনায়াসে দশা পার্থক্য বের করে ফেলতে পারো। এটা থেকে তুমি এটা বিয়োগ করে দাও, বা এটা থেকে তুমি এটা বিয়োগ করো, আমরা এখানে 90 ডিগ্রি প্লাস থিটা দিতে পারো, সেম জিনিসটা আসবে। তখন তুমি এটার পার্থক্যটা অনায়াসে বের করে ফেলতে পারবা। বুঝছো? তাহলে কিভাবে দেখো, আমরা এটা যদি ডেল্টা 2 ধরি আর এটা যদি আমরা ডেল্টা 1 ধরি, তাহলে আমরা পার্থক্যটা কত আসবে, ডেল ইকুয়াল টু কত ডেল্টা 2 মাইনাসের ডেল্টা 1, ডেল্টা 2 কত 90 ডিগ্রি প্লাস কত ওমেগা টি কত মাইনাসের কত ওমেগা টি। তাহলে এটা কাটা, তাহলে কত পাইতেছো 90 ডিগ্রি। এটা জিনিস জানো যে কস এবং সাইনের মধ্যবর্তী দশা পার্থক্য কত 90 ডিগ্রি। তো বুঝছো, এই প্রশ্নটা আসে। দেখো এই প্রশ্নটা বুয়েট আসছে। এখন কথা হলো এটা কেন দিলাম, এটা হচ্ছে ডিউতে রিটেন আসতে পারে, ডিউ রিটেন আসতে পারে, রিটেনে এই টাইপের প্রশ্ন আসতে পারে। ওকে, তো তোমরা বুঝছো কিনা একটু বলো। দেখো আমরা বুয়েটে কত সালে আসছে, 19 এবং 20 সালে আসছে, কি বলছে বলো তো। ও আচ্ছা, আমরা এখানে এই প্রশ্নটা শেষে করতে হবে, কারণ আমি গতিশক্তি পড়াইনি, শেষে করতে হবে, এটা পরে করবো, হ্যাঁ এটা মাথায় রেখো। এখন আসো আমরা ব্যাক পড়বো, প্রথমত ব্যাক পড়বো। ব্যাক ব্যাক কাকে বলে, আমরা বি ইকুয়াল টু থেকে পড়ে আসছি না, বি ইকুয়াল টু কত ডিবি ডিএক্স ডিভাইডেড বাই কত ডিটি। একটা সরল দোলকের ক্ষেত্রে আমরা কি পড়ছি, বি ইকুয়াল টু কত, এক্স এর সমীকরণটা বসাবা এখানে, তাহলে ডি ডিএক্স, এক্স এর সমীকরণ কত এ সাইন কত ওমেগা টি
প্লাস কত ডেল্টা। এখন এখানে আমরা আদি দশাটা শূন্য ধরি, এই ডেল্টার মানটা কত 0, এটা ধরে ক্যালকুলেশন করব, বা আমরা এটা ধরে নিতে পারি, ডেল্টাও ধরে নিতে রাখতে পারি। তাহলে এখন বলো এটাকে আমরা অন্তরীকরণের সূত্র হবে, তাহলে আমরা বি ইকুয়াল টু কি পাইতেছি, এ তো ধ্রুবক মানে কি বিস্তার, সর্বোচ্চ বিস্তারটা কি ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারবো ডি ডিটি সাইন কত ওমেগা টি প্লাসের কত ডেল্টা। তাহলে দেখো তো আমরা এইটাকে এখন অন্তরীকরণ করব, তাহলে আমরা এখন একটু বলো অন্তরীকরণের ক্ষেত্রে আমরা কি পড়ছি, ডি ডিটি সরি টিডিএক্স টিডিএক্স কত সাইন এক্স, অন্তরীকরণ করলে আমরা কি পাই কজ এক্স পাই না। তো এইখানে আমরা সেম জিনিসটা এটাকে অন্তরীকরণ করো কস, তাহলে কি পাবো কস এক্স এর জায়গায় কত আছে ওমেগা টি প্লাস কত ডেল্টা প্লাস কত ডেল। এখন ধরো এইটা তো আমার এক্স টি সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, এটা তো আমাদের টি ছিল না, এটা টি, এইটাকে আমরা আবার অন্তরীকরণ করবো, অতএব আমরা লিখতে পারবো ডি ডিটি ওমেগা টি প্লাস কত ডেল। তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো জাস্ট ওমেগাটা পাবো, তাহলে আমরা কি লিখতে পারবো এ ওমেগা কস কত ওমেগা টি প্লাস কত ডেল। এইটুকু হচ্ছে আমাদের বেগের মান, এটা একটা বেগের সূত্র পাইলাম। এখন আমরা এখান থেকে কিছু জিনিস শিখব, বুঝছো, এখান থেকে আমরা কিছু জিনিস শিখব। ওকে, তো দেখো আমরা এই সমীকরণটা আমরা পাইলাম, কি পাইছি বি ইকুয়াল টু, আমরা কি পাইলাম বলো তো, আমরা বি ইকুয়াল টু আমরা পাইছি কত এ ওমেগা কস কত ওমেগা টি প্লাসের কত ডেল্টা। দেখো আমরা বি এর সাথে সরল দোলক আমরা কি এক্স ইকুয়াল টু কি পড়ছি এ সাইন ওমেগা টি প্লাসের কত ডেল্টা, এটা পড়ে আসছি না। এখন এটাকে আমরা এই সমীকরণটা আমরা এক্স আনার চেষ্টা করবো, তাহলে আমরা সাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স বাই এ ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস কত ডেল্টা। তো এখানে কজটাকে আমরা সাইনে রূপান্তর করব, তাহলে দেখো এ ওমেগা রুট ওভার 1 মাইনাসের কত 1 মাইনাসের সাইন স্কোয়ার লিখতে পারি, সাইন স্কোয়ার কত ওমেগা টি প্লাস কত ডেল্টা, এটা আমরা লেখা যায়। দেখো এই সাইন স্কোয়ারের মানটা কত এইটুকু এখানে বসাই দাও, তাহলে এ ওমেগা রুট ওভার কত 1 মাইনাসের কত আসবে এক্স ডিভাইডেড বাই কত এ, উপরে কি হোল স্কোয়ার। তাহলে বলো তো এ ওমেগা রুট ওভার, এখানে যদি আমি এ স্কোয়ার কমন নিয়ে নিই, স্কোয়ার কমন নিই তাহলে কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার, এখানে ভাগ করে দাও আলাদা হয়ে যাবে, তাহলে কত এ ওমেগা রুট ওভার কত ডিভাইড বাই কত আসবে এ রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। এটা কিভাবে যখন তুমি আলাদা আলাদা দেখতে পারবা, তার মানে কি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার, এখানে রুটের ভিতরে এটার ভিতরে রুট এটার ভিতরে রুট, তাহলে স্কোয়ার স্কোয়ার রুটে কাটা তখন কি থাকবে জাস্ট 1 বাই এ থাকবে। এই জিনিসটা আমরা করেছি, বুঝছো, এই পাশে এইটুকু লিখছি। তাহলে এখন বলো এখান থেকে এ কাটো, তাহলে কি পাইতেছো বি ইকুয়াল টু, আমরা বি ইকুয়াল টু আমরা কত পাইছি ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। এই জিনিসটা আমরা একটা ব্যাগের সূত্র পাইলাম। তো এখন ধরো আমরা কিছু কেস দেখব, দেখো কেস 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 1, দেখো কেস 1 এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, ধরো একটা সরল দোলক ছিল, এটা একটা সরল দোলক, এই সরল দোলকটা এখানে সাম্য অবস্থান থেকে এখানে আসছে, কোথায় আসছে এই অবস্থান আসছে, কতটুকু দূরত্বে আসছে ধরে নিতে পারি আমরা এক্স ইকুয়াল টু 0 অবস্থান, তার মানে কি এটা কি সাম্য অবস্থানে, সাম্য অবস্থান। তাহলে এখন দেখো সাম্য অবস্থানে আমাদের ব্যাগটা কেমন হবে, এখন আমরা ব্যাগটা দেখবো, ব্যাগের মানটা কত, সরি দেখো সাম্য অবস্থানের ব্যাগ, তাহলে আমরা যখন সাম্য অবস্থানে এক্স 0 তখন আমাদের কি হয়, তখন আমরা বলো তো, তাহলে বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার, এক্স এর মান কত 0, তাহলে আমরা কি লিখতে পারো বি ইকুয়াল টু ওমেগা ওমেগা রুট ওভার স্কোয়ার, তাহলে আমরা কত পাইতেছি ওমেগা এ, তাহলে এটা বি পাইতেছি, এই বিটা কি সর্বোচ্চ বেগ, তাহলে বি ম্যাক্সিমাম ইকুয়াল কত ওমেগা এ, এইটা আমরা পাইলাম সর্বোচ্চ বেগ, তাহলে সাম্য অবস্থায় কি থাকবে সর্বোচ্চ বেগ। ওকে,
এখন আমরা আরেকটা কেস হতে পারে, কেস টু। সেই কেসটা কি বলতো? যদি এটা একটা সরল দোলক হয়, এই সরল দোলকটা কি করবে? সর্বোচ্চ বিস্তারে যাইতে পারে। এই অবস্থান থেকে সে কি করতে পারে? সর্বোচ্চ বিস্তার, তার মানে এই অবস্থানে আছে। তার মানে এক্স ইকুয়াল টু, সে কি করছে? এ অবস্থানে আছে। তাহলে যদি কখনো এক্স ইকুয়াল টু এ হয়, তখন ব্যাকটা কেমন হবে? তখন ব্যাক, দেখো বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? তাহলে বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার কত? এস স্কোয়ার মাইনাসের কত? এক্স স্কোয়ার। তাহলে বলো তো বি ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? রুট ওভার এ স্কোয়ার মাইনাসের কত? স্কোয়ার। তাহলে জিরো হয়ে যাবে, কারণ আমরা কি এক্স ইকুয়াল টু বসাও। তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কত? জিরো। তাহলে আমরা এখানে লিখতে পারি জিরো। তাহলে বি ইকুয়াল টু কত পাইতেছ? জিরো। কোথায়? তাহলে আমরা কি পাইতেছি? সর্বোচ্চ বিস্তারে ব্যাক শূন্য। সর্বোচ্চ বিস্তারে ব্যাক শূন্য। এইটুকু ক্লিয়ার? তাহলে আমরা এইটুকু পাইলাম। তাহলে সর্বোচ্চ বিস্তারে কি থাকবে? ব্যাক শূন্য থাকবে। তো আশা করি এইটুকু আমার মাথার ভিতরে গেছে। তো কেমন হয়েছে একটু জানাও। তারপর আসো আমরা ত্বরণটা দেখব। ত্বরণ, দেখো আমরা বি ইকুয়াল টু আমরা কি পড়েছি? এ ওমেগা কস কত পড়ছি? ওমেগা টি প্লাসের কত? ডেল্টা। এটা আমরা কি পাইছি? ত্বরণের মান পাইছি। আমাদের লাগবে কার মান? আমরা ত্বরণ, এই ব্যাগের মান পাইছি, আমরা ত্বরণ লাগবে না। আমরা ত্বরণ সমান কি পড়ছি? ডি ডিটি বি, এটা পড়ে আসছি। তাহলে এখানে বসাও। তাহলে এ ইকুয়াল টু কত লিখতে পারবা? এ ইকুয়াল টু, বলো তো? এ ইকুয়াল টু আমরা লিখবো ডি ডিটি এ ওমেগা কস কত? ওমেগা টি প্লাস কত? ডেল্টা। দেখো এ ওমেগা তো ধ্রুবক, ধ্রুবকটা বের করে ফেলো। এ ওমেগা ডি ডিটি কত? কস ওমেগা টি প্লাসের কত? ডেল। বলো তো এই অংশটুকু যদি হয়, আমরা এখানে কি লিখতে পারি? এটাকে আমরা কি করবো এখন? অন্তরীকরণ করবো। তাহলে কসকে অন্তরীকরণ করলে আমরা কি লিখতে পারি? ডি ডিটি কস এক্স, অন্তরীকরণ কি? মাইনাসের সাইন এক্স। তাহলে আমরা এখানে বের করে ফেলো এ ওমেগা, মাইনাস কি আসবে? মাইনাস সাইন কত? ওমেগা টি প্লাসের কত? ডেল। এইটুকু ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো যদি এই অবস্থানে হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটাকে আবার অন্তরীকরণ করে জাস্ট ওমেগা পাবা। তাহলে আমরা কি লিখতে পারি? এ ওমেগা স্কোয়ার, আমরা কি লিখতে পারি? এ ইকুয়াল টু এ ওমেগা স্কোয়ার, এ ওমেগা স্কোয়ার কি সাইন কত? ওমেগা টি প্লাসের ডেল্টা। তাহলে দেখো তো আমরা এক্স ইকুয়াল টু কি পড়ছি? এ সাইন ওমেগা টি প্লাস কত? ডেল। এটা পড়ে আসছি না? দেখো তারা যারা আগে ছিল তারা অবশ্যই জানো এ ইকুয়াল টু এস এন ওমেগা টি। আমরা এইটুকুর পরিবর্তে এই এ আর এটার পরিবর্তে ওমেগা লিখতে পারি। আমরা এ ইকুয়াল টু কত? মাইনাসের ওমেগা স্কোয়ার এক্স, মাইনাসের ওমেগা স্কোয়ার এক্স। এটা হচ্ছে আমাদের সরল দোলকের ত্বরণের সমীকরণ। আরেকটা সমীকরণ পাবো কোনটা? সেটা হচ্ছে এই যে এটা। এই যে একটা সমীকরণ, আরেকটা সমীকরণ, বুঝছো? এই দুইটা সমীকরণ অবশ্যই মনে রাখবা। তো এখন আসো আমরা একটু কেস দেখব। দেখো কেস নাম্বার ওয়ান। কেস ওয়ান, যদি একটা সরল দোলক হয়, সে যদি সাম্য অবস্থানে থাকে, ধরো আমরা সে কি করতেছে? সাম্য অবস্থানে আছে, তার মানে কি এক্স ইকুয়াল টু জিরো। তখন আমরা ত্বরণটা কেমন হয়? তাহলে এক্স ইকুয়াল টু জিরো অবস্থানে ত্বরণ। বলো তো তাহলে আমরা এ ইকুয়াল টু কি পড়ছি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমরা সেক্ষেত্রে কি মাইনাস ওমেগা এক্স এর মান কত? জিরো। ওমেগা স্কোয়ার ইন্টু জিরো, তাহলে আমরা কত পাইলাম? এটা কত? জিরো। তাহলে এ ইকুয়াল টু, তাহলে সাম্য অবস্থানে কি ত্বরণটা কি সর্বনিম্ন হবে না? ত্বরণ সর্বনিম্ন। ওকে। এখন দেখো আমরা কেস নাম্বার টু হতে পারে। কেস নাম্বার টু, যদি আমি সরল দোলকটা কি করে সর্বোচ্চ অবস্থানে থাকে, তাহলে দেখো একদম সর্বোচ্চ বিস্তার থাকে এক্স ইকুয়াল টু এ, তখন আমাদের এইখানে ত্বরণটা কেমন হবে? ত্বরণ, তাহলে আমরা এ ইকুয়াল টু কি পড়ছি? মাইনাস ওমেগা স্কোয়ার
এক্স এক্স এর মান কত এ, তাহলে আমরা এখানে কত, তখন এক্স ইকুয়াল টু এ ত্বরণ, তাহলে আমরা কি পাবো মাইনাস ওমেগা স্কোয়ার এ। তাহলে আমরা এই ত্বরণটা কি হয়েছে, সর্বোচ্চ ত্বরণ হবে, এটাকে আমরা বলবো সর্বোচ্চ ত্বরণ। তাহলে আমরা কি সর্বোচ্চ ত্বরণ। ওকে, তাহলে দেখো আমরা সর্বোচ্চ ত্বরণটা পাইলাম। তাহলে ত্বরণের সূত্র কি, সাম্যাবস্থায় ত্বরণ শূন্য, অর্থাৎ কি সাম্যাবস্থায় ত্বরণ শূন্য, সর্বোচ্চ সর্বোচ্চ বিস্তারে কি থাকবে, ত্বরণ সর্বোচ্চ। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলবো সর্বোচ্চ বিস্তারে ত্বরণ সর্বোচ্চ। ওকে, এই জিনিসটা মনে রাখবে। পরে আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখি কি বলছে। বলছে একটি বস্তুর সরল দোলন গতির একটা সমীকরণ দিতেছে, এখানে একটা সমীকরণ বলে দিছে যে এক্স ইকুয়াল টু এত, কত এক্স ইকুয়াল টু 6 cos 6 পাই টি প্লাস পাই, সমীকরণ অনুযায়ী দুলছে, বস্তুটির গতির সমীকরণ নির্ণয় কর। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে আসছে কত সালে, 19 এবং 20 সেশন আসছে। তার মানে এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে প্রচুর আসে। তাহলে আমরা আগে কি করব, কম্পাঙ্ক বের করব। তাহলে আগে আমরা সমীকরণটা কি বলছি, সাধারণ সমীকরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল্টা, এটা পড়ছি না, ডেল তো দিয়ে দিছে দেয় নাকি। তো আমরা আসো এই অবস্থানটাকে আমরা একটু চেঞ্জ করব। তো কি দেওয়া আছে এক্স ইকুয়াল টু 6 cos 6 পাই টি প্লাস কত পাই, এটাকে আমরা সাইনে নিব, পাই প্লাসের থিটা, এটাকে আমরা করলে কি পাই, cos থিটা। এই অংশটুকু আমার দরকার নেই, তাহলে আমরা এখানে একটু দেখব জাস্ট কি আছে, পাই কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে। তো আমরা এইটুকু একটু মনে রাখো। আমরা এখান থেকে কি করলে আমরা এক্স ইকুয়াল টু পাইলাম, আমরা এখানে কি কম্পাঙ্ক, তাহলে ওমেগা টির মান কত হবে এইটুকু, তাহলে আমরা ওমেগা টি ইকুয়াল টু কত পাইতেছি 6 পাই টি, তাহলে আমরা অতএব আমরা কি লিখতে পারবো, টি টি কাটা, তাহলে ওমেগা ইকুয়াল টু কত 6 পাই। দেখো আমরা কম্পাঙ্ক পাই গেলাম, কি পাইলাম, গতির কৌণিক কম্পাঙ্ক পাইলাম। তাহলে আমার কি লাগবে, কম্পাঙ্ক লাগবে না, আমরা কি বের করব, কম্পাঙ্ক বের করব। দেখো কম্পাঙ্ক, দেখো কম্পাঙ্ক আমরা কি পড়ছি, এফ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই কত 2 পাই। তাহলে ওমেগার মানটা কত, ওমেগার মান হচ্ছে 6 পাই ডিভাইড বাই কত 2 পাই, কাটাকাটি করো, তাহলে কত পাইতেছো বলো তো, তার পাইতেছো 3, তাহলে 3 হার্টজ। এটা তুমি কি পেয়ে গেলা, কম্পাঙ্ক পেয়ে গেলা। এখন তোমার কি লাগবে, এখন তোমার প্রয়োজন হচ্ছে ব্যাক এবং ত্বরণ। সময়টা বলে দিচ্ছে কত, 2 সেকেন্ড, বুঝছো, ব্যাক এবং ত্বরণ। এটা তোমরা পারবা না বলো তো, এটাই কি করবা, একবার আগে অন্তরীকরণ করবা ব্যাক বের করতে গেলে, ডিবি ডিভাইড বাই ডিটি ইকুয়াল কত 6 cos 6 পাই টি প্লাস পাই। ওকে, এটাকে পরিবর্তন করলে আমার কি হবে, কজই হবে, তাহলে 6 লেখো, কজকে অন্তরীকরণ করলে কি মাইনাস আসছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে, এখানে কি পরিবর্তন করলে আমরা কি লিখতে পারতাম এটাকে, x ইকুয়াল টু, তাহলে মাইনাসে cos 6 cos কত 6 পাই টি, এটা লিখতে পারতাম। তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে আমরা কি লিখতে পারি, ডিবি ডিএক্স ডিভাইড বাই কত টিটি, মানে এটা কি ব্যাগের মান, তাহলে তখন কি পাবো, মাইনাস মানে প্লাস সাইন কত 6 আসতো 6 পাই 6 পাই কত ওমেগা টি না 6 পাই টি, এখানে ইন্টু কত 6 পাই, তাহলে আমরা এখানে লিখতে পারতাম জাস্ট বি ইকুয়াল টু কত 36 পাই কত সাইন কত লিখতে পারি আমরা 6 পাই টি। সময় কত বলছে 2 সেকেন্ড, তাহলে আমরা এখানে দেখো 36 পাই কত আসবে সাইন কত
12 পাই। এতটুকু লিখলেই আমাদের আনসার হয়ে যেত। এটা আমরা কি পাইতাম? জাস্ট ব্যাগের মানটা পাইলাম। এখন আমাদের ত্বরণ লাগবে না, আচ্ছা আমরা ত্বরণটা বের করে ফেলি। সময় কিন্তু আমরা বসাই দিয়েছি, কয় সেকেন্ড বলছে? 2 সেকেন্ড। তারপরে আসে আমাদের ত্বরণ লাগবে, তাহলে ত্বরণ, আমরা ত্বরণ ইকুয়াল টু ত্বরণ ইকুয়াল টু কি পড়ছিলাম আমরা? ডিবি ডিভাইডেড বাই কত? ডিটি। আমরা বির মান কত পাইছি? বির মান পাইছি আমরা 36 পাই। দেখো আমরা ত্বরণের আমরা কি পাইছি? 36 36 পাই কত? সাইন 12 পাই। 12 পাই পাইছি, এটাকে অন্তরীকরণ করো। এটা আমরা কি পাইছিলাম? বির মান পাইছিলাম। তাহলে অতএব আমরা লিখতে পারি এ ইকুয়াল টু কত? ডি ডিটি 36 পাই ইন্টু কত? সাইন কত? 12 পাই। তাহলে তুমি যদি এখানে আমরা একটু, সরি আমরা এটাকে একটু চেঞ্জ করে ফেলি, এখানে 60 হবে, 60। তাহলে আমরা 6 পাই টি, এটা আমরা একটু মুছে দিচ্ছি। আমরা এই মানটা হবে কত? সাইন 6 পাই টি। আমরা যদি এই মানটুকু আমরা এইভাবে লিখি, আমরা এইটুকু আমরা কি পাবো? এখান থেকে আমরা লিখতে পারবো জাস্ট 36 পাই সাইন কত? 6 পাই টি। এটাকে আমরা যদি অন্তরীকরণ করলাম তাহলে 36 ধ্রুবক পাই, এটা বের করে এখানে অন্তরীকরণ করলে আরেকটা 36 পাবো, 6 পাই পাবো। কিন্তু আমরা এখানে কত? সাইনকে অন্তরীকরণ করলে আমরা কি পাই? কস পাই। কস কত? কস লিখতে পারবো 6 পাই টি। তো সময়টা কত? 2 সেকেন্ড। সময় কত? 2 সেকেন্ড। আমরা এখানে একটু ক্যালকুলেশন করো, তাহলে কত? 36 এর সাথে 6 গুণ করো, 36 6 কত? 36 6 18 21 221, তার মানে কত? 216 পাই স্কোয়ার কস কত? 12 পাই টি। এটা হচ্ছে আমাদের রিটেন আনসার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19 সেশন আসছে। তো বুঝছো? আশা করি বুঝছো। দেখো এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। সেই প্রশ্নটা হচ্ছে কত সালে? 18 এবং 19 সালে আসছে। কি বলছে? একটা সরল দুলন গতি সম্পন্ন একটি কণার বিস্তার বলছে কত? 0.02 মিটার এবং কম্পাঙ্ক বলছে 2.5 হার্টজ। এর সর্বোচ্চ দ্রুতি কত হবে? এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত? 18 এবং 19 সালে আসছে। তাই আমরা কি কি বলছে? হচ্ছে আমাদের বিস্তার বলে দিছে এবং কম্পাঙ্ক এফ বলে দিছে। হলে সর্বোচ্চ দ্রুতি কত হবে? তার মানে বি ম্যাক্সিমাম কত? বি ম্যাক্সিমাম কত সেটা বের করতে হবে। আমরা বি ম্যাক্সিমাম সূত্রটা কি বলবো সেটা আগে আমার জানা লাগবে। বি ম্যাক্সিমাম সূত্র পড়ছিলাম মাইনাস কত? ওমেগা এ পড়ছিলাম না? কিন্তু এখন ওমেগার সাথে আবার কম্পাঙ্ক আছে, তো ওমেগার সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক পড়ছো। আমরা বি ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা সমান কত পড়ছি বলো তো? সেটা আমরা পড়ছি 2 পাই কত? এফ ইন্টু এ। এটুকু তো ক্লিয়ার। এখন হচ্ছে আমরা 2 লিখলাম, 2 পাই, পায়ের মান কত? 3.1416 ইন্টু এফ এর মান কত? 0.02 ইন্টু, সরি এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 2.5 ইন্টু কত? 0.02। এতটুকু পাইলা। এখন আমরা এটাকে গুণ করো, এটাকে গুণ করলে আমরা কত পাইতেছি? 5 ইন্টু আমরা এখানে কত? 3.1416 ইন্টু কত পাইলাম? 0.02। এখন কথা হলো আমরা এটা তো ক্যালকুলেশন, হাতে ক্যালকুলেশন করতে হবে তাই না? দশমিক আসছে কিভাবে করবো? এখন এইটার সাথে আমরা এটা গুণ করি, তাহলে 5 দুগুণে 10 হয়ে যাবে। 10 হলে কি হবে? এইটাকে গুণ করলে আমরা 0.1 পাবো। তাহলে কত হবে? 0.1 ইন্টু 3.1416। তাহলে এইটার সাথে যদি আমি আবার এটাকে গুণ করি তাহলে আমরা একটা গড় দশমিক এটা চলে যাবে, এটা এক গড় দশমিক ভিতরে যাবে। তখন আমরা কি লিখতে পারবো? যে 0.31416 এত মিটার পার সেকেন্ড। এটা আমরা পাইলাম বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম হলো 0.31416। ওকে, এত মিটার পার সেকেন্ড। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ডি নাম্বার। দেখো আমরা হাতে ক্যালকুলেশন করলাম, হাতে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। হ্যালো।
ওকে, দেখি আমরা। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি? এটা আসছে, একটা হচ্ছে, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। কত সালে? 19 এবং 20 সেশন আসছে, মানে যে 18-19 সালে আসছে। আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করবো সেটা একটু দেখতে হবে। দেখো, ধর একটা সাইনুসয়েডাল একটা একটা যন্ত্র আছে, তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি বলে দিতে কত? এটা হচ্ছে বিএস, তার মানে বি ম্যাক্সিমাম বলে দিতে কত? বিএস। তার একটি কণার সর্বোচ্চ স্মরণের অর্ধেক, ওই কণাটির দ্রুতি কত? তার মানে কণাটির স্মরণ বলছে কত? কণার স্মরণ, তার একটি কণার স্মরণ সর্বোচ্চ স্মরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত? তাহলে আমি একটু চিন্তা করি এই সমীকরণটা। এটা আমরা একটা ধরে নিতে পারি একটা স্মরণ দোলক। এখান থেকে এখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ অবস্থান। তা আমরা ধরে নিলাম আমরা সর্বোচ্চ স্মরণের অবস্থান হচ্ছে এইখান থেকে এ অবস্থান। এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু এ পরিমাণ অবস্থান, সর্বোচ্চ স্মরণে। এটা আমাদের অবস্থান আমরা জানি। কি বলছে? এই অবস্থান থেকে তার ব্যাগটা কত? এইখানে, এখানে সর্বোচ্চ ব্যাগ কত? এইখানে। সর্বোচ্চ দ্রুতি কত? বি ম্যাক্সিমাম। এখানে হচ্ছে বি ম্যাক্সিমাম। তাহলে আমরা এই অবস্থানে আসছি, সেই স্মরণটা কত? এখানে যে স্মরণটা ছিল তার স্মরণের অর্ধেক, তাহলে এক্স বাই কত? 2, বা হচ্ছে আমরা কত? a/2। এটুকু তো আমরা বুঝলাম। কিন্তু এতটুকু হইলে আমাদের এখান থেকে বের করতে বলছে এর সম্পর্ক কোনটা সঠিক, বা কণাটির দ্রুতি কত বা ব্যাগ কত। এই অবস্থানে আইসা বিটা কত সেটা আমাদের জানতে হবে। এই অবস্থানে ব্যাগটা কত সেটা আমরা জানি না। ওকে, তাহলে আমরা এই অবস্থানে আমরা জানতে হবে। তাহলে আমরা কি পড়ছি? বি ইকুয়াল টু আমরা পড়ছি ওমেগা রুট ওভার কত? এ মাইনাসের কত? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা পড়ে আসছি না? তো এখন বলো তো, বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার, এখানে আমরা কি বলছি? এ স্কোয়ার তো স্কোয়ারে থাকবে, সর্বোচ্চ স্মরণ মাইনাস স্মরণটা কত? এই সর্বোচ্চ স্মরণের কত? অর্ধেক। তাহলে আমরা কত? a/2 স্কোয়ার, তাই তো? আমরা কি পাইলাম? ওমেগা রুট ওভার কত? এ স্কোয়ার মাইনাস, তাহলে আমরা কত পাইতেছি? যে স্কোয়ার বাই 4। আমরা একটু লসাগু করো, তো ওমেগা রুট ওভার কত পাইলাম? 4 স্কোয়ার মাইনাসের কত হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই কত? 4। আমরা এইটুকু পাইলাম। তাই বলো তো, বি ইকুয়াল টু, আমরা এখানে কি লিখতে পারি? যে 4 রুটকে লেখা কাটা যাবে, তার মানে কি আসবে? 2 এসে যাবে। এখানে আমরা কত পাইতেছি? ওমেগা। ওমেগা ডিভাইডেড বাই 2 রুট ওভার কত? 3 স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে আমরা থাকতেছে কত? জাস্ট বি ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2 ওমেগা। এ স্কোয়ার মানে এই, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি সর্বোচ্চ বেগ লিখতে পারি না? বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমামের সূত্র কি পড়ছি বলো তো? আমরা বি ম্যাক্সিমামের সূত্র পড়ে আসছি না? জাস্ট কি ওমেগা এ, এটা আমরা আগেই সূত্রটা দেখে আসছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? যে বি ইকুয়াল টু √3 ডিভাইড বাই 2 কত? বিএস। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ত্বরণ, বা আমরা এই সূত্রটা। শর্ত কোনটা? শর্ত হচ্ছে বি নাম্বার। ওকে, দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রিটেন আসছে কত সালে? হচ্ছে এমসিকিউ আসছে 9-10 সেশনে। কি বলছে দেখো, যে বলছে একটি কণাটির সর্বোচ্চ বিস্তার বলছে কত? সর্বোচ্চ বিস্তার মানে কত? এ, এর মান বলে দিছে, এবং দোলনকাল বলে দিছে, মানে কি টি বলে দিছে। সরলসন্ত গতিসম্পন্ন বস্তুটির সর্বোচ্চ বেগ কত? আমরা বি ইকুয়াল টু কি পড়ে আসছি? বি ইকুয়াল টু পড়ছি ওমেগা এ। আমরা ওমেগা এ, ওমেগার মান কত জানি না। আমরা ওমেগার সাথে পর্যায়কালের একটা সম্পর্ক পড়ছি, সেই সম্পর্কটা কি ছিল? ওমেগা ইকুয়াল টু 2π/t। তাহলে আমরা এটা এখানে বসাও, 2π/ কত? টি ইন্টু এ, এর মান কত? এ। তাহলে বলো তো, যে 2π ডিভাইডেড বাই টির মান কত? টির মান হচ্ছে 8 ইন্টু এর মান কত? 5। এটাকে তুমি ভাগ করো, তুমি এইটাকে ভাগ করলে পাবা 4। তাহলে তুমি এখানে পাইতেছো 5π/ কত? 4। এটা কার মান? বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম, বুঝছো? এটা এই পর্যন্ত ক্যালকুলেশন করলেই হবে। এখানে যদি ক্যালকুলেশন হাত থেকে ক্যালকুলেশন তখনকার ক্যালকুলেটর ইউজ করা যেত,
তাহলে সরল দোলন গতি সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ কত হবে? বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম সূত্র কি পড়লাম? ওমেগা এ। দেখো এটা যেখানে আছে সেটাই আনসার। ওমেগা এ কোথায় আছে? ক নাম্বার অপশনে আছে। তারপরে এটা হচ্ছে আমাদের বুয়েটে আসছে। বুয়েটে এখানে আছে ডাবিতে আসতে পারে। কি বলছে? সাম্য অবস্থানে একটা সরল দোলন গতি সম্পন্ন কণার সরণ হলে কণাটির সর্বোচ্চ বেগ, তাহলে ব্যাগের অর্ধেক হবে। কত সরণ হলে, কি পরিমাণ সরণ ঘটলে কণাটির ব্যাগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে? তাহলে আমরা ধরি না আমাদের বি ইকুয়াল টু, আমরা বি ইকুয়াল টু কি পড়ছি? ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। মানে এক্স এর মান কত হলে কণাটির ব্যাগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তার মানে এই ব্যাগটা সর্বোচ্চ বেগের অর্ধেক। তাহলে আমরা বি ম্যাক্সিমাম ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল কত ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে কাটাকাটি করব। বি ম্যাক্সিমাম মানে কি? ওমেগা এ না, ডিভাইড বাই 2 ইকুয়াল কত ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। তো আমরা এখানে কি লিখতে পারি? কাটাকাটি করো, ওমেগা ওমেগা কাটা। তাহলে আমরা উপরের পাশে বর্গ করে দাও। তাহলে আমরা কত স্কোয়ার বাই কত 4 ইকুয়াল কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। তা এই প্রশ্নটুকু পাইতেছি। আমরা বের করবো কার মান? এক্স স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ারের মানটা বের করবো না। তাহলে এক্স স্কোয়ার ওই পাশে নিলাম, এটা মাইনাস করে দিলাম। তাহলে স্কোয়ার মাইনাসের কত স্কোয়ার বাই কত 4। তাহলে আমরা এখানে 4 লসাগু না, তাহলে কত 4 স্কোয়ার মাইনাসের কত স্কোয়ার। তাহলে আমরা কত পাইতেছি বলো তো? 3 স্কোয়ার বাই কত 4। তাহলে এক্স, তাহলে আমরা এটা কি করবো? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত 3 স্কোয়ার বাই 4। তাহলে আমরা এখানে পাইতেছি কি হচ্ছে এক্স ইকুয়াল টু কত রুট 3 বাই কত প্লাস মাইনাস রুট 3 বাই 2। এটা যেখানে আছে সেটাই আনসার। তাহলে এটার আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ডি নাম্বার। তো আশা করি এটাও তুমি বুঝতে পারছো। ও তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা হচ্ছে একটা সরল দোলন গতি সম্পূর্ণ কণার সর্বোচ্চ ত্বরণ কত? সর্বোচ্চ ত্বরণ হচ্ছে কত? আমরা এ ইকুয়াল টু কত পড়ছি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা স্কোয়ার এক্স কোথায় আছে সেটা আনসার। দেখো গ নাম্বারটা। দেখো একটা সরল দোলন গতি সম্পূর্ণ কোনো কণার গতিপথের মধ্যে অবস্থান। দেখো সরল দোলন গতিপথের মধ্য অবস্থানে মানে সাম্য অবস্থানে কি ব্যাগ সর্বনিম্ন সরণ সর্বোচ্চ, এটা ভুল। তাহলে ব্যাগ সর্বনিম্ন সরণ সর্বনিম্ন, এটাও ভুল। তো ব্যাগ সর্বাধিক সরণ সর্বাধিক, এটাও ভুল। তাহলে ব্যাগ সর্বাধিক সরণ সর্বনিম্ন, এটা সঠিক। কি বলছে? একটা সরল দোলন গতির অবস্থান সাম্য অবস্থানে কি থাকবে? যে ব্যাগ কি থাকবে? সর্বোচ্চ। ত্বরণ কি থাকবে? ত্বরণ সর্বনিম্ন। তাহলে দেখো এই দুইটা যেখানে আছে সেটাই সঠিক। দেখো ব্যাগ সর্বোচ্চ গ নাম্বারে, ত্বরণ সর্বনিম্ন, এটাই সঠিক। এটা পড়াই ফেলছি এই কোশ্চেনটা। একটা স্প্রিং এর কণার সরণ বিস্তারের অর্ধেক হলে ওই ক্ষেত্রে ব্যাগ কত হবে? যার সর্বোচ্চ ব্যাগ হচ্ছে কত? বি ম্যাক্সিমাম। এটা আমরা একটু আগে দেখে আসলাম না? এই প্রশ্নটাই আসছে। কি বলতো? কি পড়ছো? যে আমরা বি ইকুয়াল টু এ ওমেগা, সরি আমরা কি পড়ছি বলতো? দেখো আমরা কি করে আসছি? ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। কি বলছে? যে এক কি পরিমাণ সরণ বা কণার সরণ বিস্তারের অর্ধেক হলে সেক্ষেত্রে ব্যাগ কত হবে? তাহলে দেখো বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস কত স্কোয়ার বাই 2। তাহলে আমরা কত পাবো? ওমেগা রুট ওভার জাস্ট কত 4 স্কোয়ার বাই কত স্কোয়ার মাইনাসের কত 4। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তো ওমেগা রুট 3 এ ডিভাইড বাই কত 2। তাহলে আমরা বি ইকুয়াল টু কত পাইতেছি? জাস্ট রুট 3 ওমেগা এ ডিভাইডেড বাই কত 2। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি ইকুয়াল টু কত? রুট 3 ডিভাইড বাই 2, বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম, এটা হচ্ছে আনসার। এটা আমরা আগেও দেখে আসছি।
কি বলছে, নিচের কোনটি সরল দোলন গতির ব্যাগের রাশিমালা নির্দেশ করে? তাহলে ব্যাগ ইকুয়াল টু, তাহলে বি ইকুয়াল টু কি পড়ছি, ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। এটা যেখানে আছে সেটাই আনসার, এ নাম্বারটা। এটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে 9 এবং 10-এ, যে একটা কি বলছে, সরল দোলক পিণ্ড সর্বোচ্চ ত্বরণ হয় কখন? সেটা আমরা জানি, সর্বোচ্চ ত্বরণ হয় কি, সর্বোচ্চ সর্বোচ্চ বিস্তারে। ওকে, সর্বোচ্চ বিন্দুতে, হ্যাঁ এ নাম্বারটা। তো সব মাঝ বিন্দুতে না, হ্যাঁ মাঝ বিন্দু শূন্য। তো হচ্ছে দোলক পিণ্ড সমত্বরণ হলে এটাও ভুল। তারপর হচ্ছে ক খর মাঝে কোনো বিন্দুতে না, হচ্ছে এ নাম্বারটা। দেখো এটা হচ্ছে আমার ষষ্ঠী আসছে কত সালে, 16 এবং 17। সরলদোলক একটা বস্তুর গতির সমীকরণ বলছে এতটুক বলে দিছে। এখান থেকে আমাদের বের করতে হবে কার মান, সর্বাধিক বেগের মান, মানে বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম সূত্র কি, ওমেগা। এখান থেকে আমরা কি ওমেগাটা বের করব, তাই না? এখান থেকে দেখো আমরা এর মানটা কত আসতেছে বলো তো, এর মান হচ্ছে 20। তাহলে আমরা ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে 31। তাহলে আমরা এখন বলো, তাহলে আমরা এখানে ওমেগা ইকুয়াল টু, ওমেগা হচ্ছে কত 31 ইন্টু কত 20। তাহলে এইটাকে গুণ করো, 0.26, তাহলে 620 মিটার পার সেকেন্ড। দেখো শ্বাসটাও খুব সহজ সহজ প্রশ্ন আসে। ওকে, আমরা আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকদিন হচ্ছে আমরা কি করব, মোটামুটি বাকি টপিকগুলো আমরা শেষ করে ফেলবো। আমি অনেকগুলা টপিক তো এই পর্যন্ত আজকে থাকলো।